তোর প্রতি আমার কোনো কালই আমার কোনো ইন্টারেস্ট ছিল না। তোকে জাস্ট ব্যবহার করেছি, কারণ তোর বাবার সম্পত্তির জন্য। তোর মতো মেয়ে আমার পেছনে হাজারটা পড়ে আছে, তবে তুই মালটা একখানা সলিডই ছিলি। তোকে বিয়ে করবো আমি রবিন? কখনো না। তোর কাছ থেকে সেদিনই সরে যেতাম, বাট ফারহান বুদ্ধি দিল এত সহজে তোকে ছেড়ে দিলে আমারই লস। যে কারণে তোর সাথে এত নাটক করা, তার কিছুই হবে না। তাই তো এই ব্যবস্থা। তোর বাবার সম্পত্তি না পাই, এই যে ব্যাগ ভর্তি জিনিস পেলাম, আপাতত তাতেই চলবে। মুনিয়া হতভম্ব হা করে চেয়ে আছে রবিনের মুখের দিকে। চোখ দিয়ে গড়াচ্ছে নোনা জল। রবিনের কথাগুলো হজম করতে ভীষণ কষ্ট হচ্ছে। তার জন্য এত কিছু করলো, তার জন্য বাবা মা সবাইকে কষ্ট দিল, সবাইকে ছেড়ে এলো। তাহলে এত দিন এত কিছু কি ছিল? সবকিছু নাটক? এত বড় ধোঁকা? হ্যাঁ হ্যাঁ, নাটক ছিল। তোর প্রতি ইন্টারেস্ট আমার 6 মাসে শেষ হয়ে গিয়েছিল। এতদিন তো শুধু নাটক ছিল সম্পত্তি পাওয়ার, আর এখন তো ওই বাড়িতে তোর কোনো দামই নাই, তাই সম্পত্তিও পাবি না। তাই তোকে দিও আমার কোনো কাজ নেই। মুনিয়া এখনো বোঝার চেষ্টা করছে কি হচ্ছে ওর সাথে। তার মানে কথায় কথায় রাগ করা, ফোন বন্ধ করে রাখা, অবহেলা সব ভালোবাসা ছিল না বিধায় তার বাবার সম্পত্তির উপর লোভ ছিল। মাথা ঘুরে আসলো মুনিয়ার। পেছনে সব হিসেব এক এক করে ক্লিয়ার হচ্ছে। ও আল্লাহ, ভাবি মনি তাহলে ঠিকই বলেছিল। আমি আরো তাকে ভুল বুঝেছি, কথা বলা বন্ধ করেছি। সকালেও বুঝালো, তার উপর আবার। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল মুনিয়া। রত্না আপুর আত্মহত্যার পেছনে তুমিই দায়ী ছিলে? হ্যাঁ আমি। ওর সাথে আমারও 6 মাসের সম্পর্ক ছিল। তারপর শালি প্রেগনেন্ট হয়ে গেল। এত নেকা ছিল, অসহ্য। মুনিয়ার ঘৃণায় বমি পেল। রবিনের মুখে থুতু ছুঁড়ে মারল। এতে রবিন খেপে গেল, মুনিয়ার গলা চেপে ধরল। মুনিয়ার যেন দম আটকে আসছে। রবিনকে ধাক্কা মারার চেষ্টা করছে, কিন্তু শরীরে এক ফোঁটা শক্তিও পাচ্ছে না। সর্বশক্তি দিয়ে জোরে ধাক্কা দিল রবিনকে। রবিন একটু পিছিয়ে উঠল। রবিন সরতেই মুনিয়া জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আর একটু হলেই দম আটকে মারা যেত সে। কাশতে কাশতে বসে পড়লো রাস্তায়। কাঁদতে কাঁদতে রবিনকে বলল, তুমি এত জঘন্য! ছি, তোমার এত নীচ মানসিকতায় আমার বাচ্চার কি দোষ ছিল? কেন এমন করলে? ওটা আমার বাচ্চা, তার কি প্রমাণ আছে? শালি নষ্ট কোথাকার। কান্নাকার বাচ্চা পেটে ধরে বলছিস আমার বাচ্চা? রবিন! চুপ, একদম চুপ, গলা একদম নিচে। এত বড় সাহস তোর, তুই আমার উপরে চিৎকার করিস? বলে ঠাস করে থাপ্পড় লাগালো মুনিয়ার গালে। কেমন মেয়ে তুই? একজন বললো আর নাচতে নাচতে নিজের শরীর বিলিয়ে দিলি। তোদের মতো মেয়েদের জায়গা পতিতালয়, কোনো ছেলের ঘরে না। পতিতালয় তোদের উপযুক্ত জায়গা। অপমানে ঘৃণায় মুনিয়ার মরে যেতে ইচ্ছে হচ্ছে। এত নিচে নামালো তাকে, শেষকালে পতিতা! ছি! হাউ মাউ করে কেঁদে উঠল মুনিয়া। রবিনের এত নাটক সহ্য হচ্ছে না। তাকে যেতে হবে, এসব নাটক দেখার সময় নেই। ব্যাগটা তার হাতে, কিন্তু মুনিয়ার গলায় চকচক করছে স্বর্ণের চেন। এটা না নিয়ে যেতে ইচ্ছে করছে না। এগিয়ে গেল মুনিয়ার সামনে, টান মেরে গলা থেকে চেন ছিনিয়ে নিল। মুনিয়া কান্না থেমে অবাক চোখে চেয়ে রইল। রবিন পা বাড়ালো চলে যাওয়ার জন্য। তখনই মুনিয়া পা জড়িয়ে ধরল। এত বড় অন্যায় তুমি করো না রবিন। আমি সব ছেড়ে তোমার কাছে এসেছি, প্লিজ দোহাই তোমার, একটু সহায় হও। রবিনের মন গলল না। লাথি মেরে দূরে সরালো মুনিয়াকে। মুনিয়া ছিটকে পড়ল। হাতের তালু ছিলে রক্ত পড়ছে। পেটে বেশ আঘাত লেগেছে। ব্যথায় কুকড়ে উঠল মুনিয়া। বৃষ্টি কিছু গালি দিয়ে গাড়ির দিকে হেঁটে চলল রবিন। মুনিয়া ব্যথা ভুলে ক্ষিপ্ত হলো, হামলে পড়লো রবিনের উপর। তাকে এমন শাস্তি দিয়ে রবিন শান্তিতে থাকবে? কখনো না। রবিনকে ইচ্ছে মতো কিল ঘুষি দিতে লাগলো। মুনিয়ার গায়ে যেন হাজার জনের শক্তি ভর করেছে। কেমন পাগল পাগল হয়ে গেছে। রবিন কিছুতেই পারছে না। অবশেষে উপায় না পেয়ে প্যাটে জোরে লাথি মারলো। মুনিয়া প্যাট ধরে মাগো বলে চিৎকার করে উঠলো। মাটিতে গড়াগড়ি করতে লাগলো। রবিন যাওয়ার আগে আরেক লাথি মেরে চলে গেল। এদিকে মুনিয়ার অবস্থা করুণ। এত রাতে একটা মেয়ে নির্জন রাস্তায় চিৎকার করে গড়াগড়ি খাচ্ছে। মুনিয়ার চিৎকারের রাতে অন্ধকার যেন আরো ভয়ানক লাগছে। রাস্তার রক্তে মাখামাখি, প্রচন্ড আঘাতে ব্লাড যাচ্ছে অত্যাধিক। আল্লাহর নাম বারবার স্মরণ করছে মুনিয়া। আল্লাহ বোধ হয় অসহায় মেয়েটার কথা শুনলো। রাত প্রায় 2টো। বার থেকে মদ গিলে বাসায় ফিরছিল রুদ্র। এটাই তার জীবন, ছন্ন ছাড়া। সারাদিন গুন্ডামি, মারপিট, রাত হলে মদ খেয়ে নেশায় বুধ হয়ে থাকা, এভাবেই চলছে বেশ। দুনিয়ার বুকে একটা বোন ছাড়া কেউ নেই রুদ্রের। বোনকেও বিয়ে দিয়ে দিয়েছে, তাই সে স্বাধীন। প্রতিদিনের মতো আজও মদ খেয়ে ফিরছিল।
সে আজ একটু বেশিই লেট হয়ে গেছে। গুনগুনিয়ে গান গাইতে গাইতে হেলে দুলে হাঁটছে রুদ্র। হঠাৎই তার কানে গঙ্গানের আওয়াজ এলো। প্রথমে শোনার ভুল ভেবে উড়িয়ে দিল, কিন্তু যতই আগাচ্ছে ততই যে গঙ্গানের শব্দ বাড়ছে। আজকে মাল বেশি খেয়ে ফেললাম নাকি, না সত্যি কেউ গোঙাচ্ছ? ব্যাপারটা বোঝার জন্য রুদ্র দ্রুত পায়ে সামনে আগালো। এবার গঙ্গানির সঙ্গে সঙ্গে কান্নার আওয়াজও কানে আসছে। রুদ্র চোখ কান খোলা রেখে আশেপাশে তাকালো। ও দূরে দেখতে পেল লাল কাপড় পরা কেউ একজন রাস্তায় শুয়ে পেটে হাত দিয়ে আর্তনাদ করছে। সঠিক দেখছে নাকি ভুল দেখছে পর্যবেক্ষণ করার জন্য হাত দিয়ে ভালো করে চোখ ডলে নিল। না, ভুল দেখছে না, সত্যি কেউ আছে। ব্যস্ত পায়ে লোকটার সামনে এসে দাঁড়ালো। চুলের কারণে অর্ধেক মুখ ঢাকা পড়ে আছে। এই যে শুনছেন, কে আপনি? এভাবে এখানে পড়ে গোঙাচ্ছেন কেন? তারও গলা শুনে পিট পিট করে চোখ খুলল মুনিয়া। রুদ্রর মুখটা ওর দিকে ঝুঁকে আছে। প্রথমে ভয় পেল, তবুও সাহস করে বলল, প্লিজ সাহায্য করুন, অনেক কষ্ট হয়েছে, সাহায্য করুন আমাকে। কোনো মেয়ের গলা শুনে ঝটপট সরে গেল রুদ্র। এমনিতেই মেয়ে মানুষ তার পছন্দ না, মেয়ে দেখলেই শরীর জ্বালা করে। আর এত রাতে কোনো ভদ্র ঘরের মেয়েরা রাস্তায় থাকে না, নিশ্চয়ই কোনো খারাপ কাজ করে এসেছে। আবারও ঘৃণায় চোখ মুখ শক্ত হয়ে এলো রুদ্রের। উঠে পড়লো তাড়াতাড়ি, কয়েক পা পিছিয়ে বলল, সরি, আমি সাহায্য করতে পারবো না। মুনিয়া অসহায় চোখে তাকালো রুদ্রের দিকে। রুদ্র চোখ ফিরিয়ে নিল। এদিকে মুনিয়ার যায় যায় অবস্থা, এখনই ট্রিটমেন্ট না করলে মরেই যাবে। ব্যথায় আর থাকা যাচ্ছে না, তার উপর ব্লিডিং হচ্ছে এখনো। শরীর অবশ হয়ে আসছে, চারপাশ সাপসা লাগছে। দোহাই আপনার, একটু সদয় হন, একটু সাহায্য করুন, আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। গলা দিয়ে খুব কষ্টে কথা বের করেছে মুনিয়া। শরীরের সব শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে যেন। তাতে আমি কি করতে পারি? আপনি বাঁচলেই আমার কি, বা মরলেই আমার কি? এত রাতে রাস্তায় বের হয়েছেন কি করতে বুঝি না নাকি? তার নাগর কই আপনার? কাজ শেষ করে এভাবে ছেড়ে রেখে গেছে, যত সব উটকো ঝামেলা। রুদ্র আর কথা বাড়ালো না, মুনিয়াকে ফেলে হাঁটা ধরলো। শালার মেয়ের জাতি জঘন্য। মিনমিনিয়ে আরো কয়েক গালি দিল মেয়ে জাতিকে। আপনার মা বোন এইভাবে পড়ে থাকলেও বুঝি তাদের রেখে চলে যেতেন? পা থেমে গেল রুদ্রের। মা নামক মহিলাকে সে প্রচন্ড ঘৃণা করে। মায়ের নাম শুনলেই খুন করতে ইচ্ছে করে। রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল রুদ্র। পরক্ষণে বোনের কথা স্মরণ হতে স্বাভাবিক হলো। বোনটাকে সে প্রচন্ড ভালোবাসে। ঘুরে দাঁড়ালো মুনিয়ার দিকে, ধপ ধপ পা ফেলে সামনে আসলো। কিছু বলতে যাবে তখনই দেখে রক্ত। অবাক হলো ভীষণ। মুনিয়ার কাছে বসে কিছু জিজ্ঞাসা করার আগে আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল মুনিয়া। রুদ্র হতভম্ব হয়ে গেল। মানবতা উকি মারে। আসলেই তো, তার বোনটা থাকতো যদি এই মেয়ের জায়গায়, তখন কি হতো? আলতো হাতে মুনিয়ার মুখে থাপ্পড় দিল। মুনিয়ার মুখের দিকে তাকাতে ভেতরটা নড়ে উঠল। কি নিষ্পাপ মুখ! মনে হচ্ছে জগতের সব মায়া এই মেয়ের মুখে। এভাবে কারো দিকে তাকানো ঠিক না। তাই চোখ সরিয়ে জোরে একটা নিঃশ্বাস নিল রুদ্র। আবার ডাকতে থাকলো মুনিয়াকে। না, হুঁশ নেই। মুনিয়াকে ঘোরাতে আটকে ওঠে। রক্তে ভেসে যাচ্ছে। আর দেরি করলো না, দেরি করলে হয়তো মরে যাবে। এই ভেবে পাজা কোলা করে তুলে নেয়। মুনিয়ার চক্করে পড়ে মদের নেশা নাই হয়ে গেছে বোধহয়। পাশেই হাসপাতাল। রুদ্র মুনিয়াকে কোলে করেই দৌড়াতে থাকে। ডাক্তার, ডাক্তার, কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসুন। রাত 2:30টার সময় হসপিটালে এভাবে কারোর ডাকে ডিউটিরত ডাক্তার নার্স হুড়মুড়ি এগিয়ে এলো। রুদ্রের কোলে কোনো রমণীকে দেখে ডাক্তার সাহেব বেশ অবাক হলেন। এখানে সবাই রুদ্রকে এক নামে চেনে। গুন্ডা হিসেবে রুদ্রের বেশ নাম ডাক। রুদ্রকে সবাই যেন জমের মতো ভয় পায়। ডাক্তার সাহেব এগিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রুদ্র? তোমার কোলে কে এমে? এনিথিং রং? কে কি পরিচয় এখন দেওয়ার সময় নেই, আগে দ্রুত ট্রিটমেন্ট করান। রুদ্রের রাগ সম্পর্কে সবাই বেশ ভালো করেই অবগত, তাই আর বাড়তি কথা বলল না। দ্রুত স্ট্রেচারে করে নিয়ে গেল আইসিইউতে। মেয়েটা কে, কোথায় পেলো, কিভাবে পেলো তা জানার আগ্রহ বোধ করলো না আর কেউ। রুদ্র এমনিতেই সুবিধার নয়, বেশি কথা বললে না হয় দিল কয়েক মাইর। যেহেতু রুদ্র মেয়েটিকে এনেছে সেহেতু সর্বোচ্চ ট্রিটমেন্ট করাতে হবে। মুনিয়াকে আইসিইউ রুমে নিয়ে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিল, যেন মুনিয়াকে বাঁচাতেই হবে, না হয় কপালে শনি আছে। একজন নার্স রুদ্রের দিকে এগিয়ে এলো একটা কাগজ দিয়ে। ফর্মালিটি পূরণ করতে বলল। রুদ্র বিনা বাক্যে পূরণ করে হাফ ছাড়ো। হাঁপিয়ে গেছে সে। এত বড় মেয়েকে কোলে করে দৌড়ানো কি চারটেখানি কথা? যতই সে শক্তিশালী হোক না কেন, মুনিয়ার ট্রিটমেন্ট চলছে পুরো দমে। রুদ্র হাসপাতালের এক বেঞ্চে গিয়ে ধপ করে বসলো। ফোন বের করে কাউকে একটা ফোন দিল। আজ রাতে ফিরতে পারবে না বলে অপর পাশের মানুষটিকে কিছু বলার সুযোগ না দিয়ে এই ফোন কেটে দিল। বড্ড ক্লান্ত লাগছে তার। এমন ফ্যাসাদে সে কখনোই পড়েনি। মেয়ে মানুষ বলতেই ঝামেলা।
রুদ্র চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে রইল। বেশ কিছু সময় পরে কারোর ডাকে চোখ খুলে তাকালো। রুদ্র তাকাতেই দেখে সামনে একজন নার্স দুঃখী দুঃখী ফেস করে চেয়ে আছে রুদ্রের পানে। রুদ্র ভ্রু কুঁচকে গেল। ইশারায় জিজ্ঞেস করলো কি হয়েছে, কোনো সমস্যা কিনা। আসলে স্যার, একটা ইম্পর্ট্যান্ট কথা এবং স্যাড নিউজ ছিল। নার্সটি জানে রুদ্রের রূপ, যদিও সে নতুন তবুও সবার মুখে শুনে বুঝেছে লোকটা মারাত্মক ভয়ঙ্কর। কিভাবে কি বলবে বুঝে উঠতে পারছে না, যদি তাকে মেরে দেয়। আল্লাহর নাম স্মরণ করলো বার কয়েক। রুদ্র ভ্রু কুঁচকেই জিজ্ঞেস করলো কি হয়েছে। স্যার, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনার ওয়াইফকে বাঁচাতে পারলেও বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। প্রচুর ব্লিডিং এর জন্য বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে। রুদ্র হা হয়ে গেল। বাচ্চা মিসক্যারেজ মানে? মেয়েটির পেটে বাচ্চা ছিল? কেন জানি একটু কষ্ট হলো রুদ্রের। সে কেমন আছে, ঠিকঠাক তো? জি স্যার, ম্যাম ঠিক আছে। ঘুমের ওষুধের কারণে ঘুমিয়ে আছে। কাল সকাল নাগাদ উঠে যাবে। আপনি চলে গিয়ে দেখা করে আসতে পারেন। আর হ্যাঁ, ডাক্তার স্যার আপনাকে তার কেবিনে যেতে বলেছে। রুদ্র মাথা নাড়াতেই নার্সটি আর থাকলো না। এমনিতেই ভয়ে তার কলিজা ঠান্ডা হয়ে গেছে। যত দ্রুত সম্ভব জায়গা ছাড়লো। রুদ্র আবারও ধপ করে বেঞ্চে বসে পড়লো। হাত দিয়ে চুলগুলো টেনে পেছনে ঠেলে দিয়ে উঠে দাঁড়ালো। গন্তব্য ডাক্তারের ক্যাবিন। রুদ্র দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ডাক্তার সাহেব বোধ হয় তার অপেক্ষাতেই ছিল। রুদ্রকে দেখে মুখটা কালো করে বসতে বলল। দেখো রুদ্র, মেয়েটা কে বা তোমার কি হয় তা জানতে চাইবো না। তুমি বোধহয় এতক্ষণ শুনেছ মেয়েটি গর্ভবতী ছিল আর বাচ্চাটাও নষ্ট হয়ে গিয়েছে। রুদ্র মাথা নাড়লো। মানে সে শুনেছে। বাচ্চার বয়স 1.5 মাস ছিল, যদিও বেশি দিনের নয়, তবুও বাচ্চা তো। মেয়েটির অবস্থাও ক্রিটিক্যাল। ডাক্তার সাহেব একটু থামলো, ঢোক গিলে গলা ভিজিয়ে নিল। রুদ্র অবাক হলো। 1.5 মাসের বাচ্চা। পরক্ষণে যখন ভাবলো মেয়েটার অবস্থা ভালো নয়, ভ্রুকোজকে জিজ্ঞেস করলো, অবস্থা ক্রিটিক্যাল মানে? নার্স যে বললো ঠিক আছে। রুদ্র রেগে যাচ্ছে দেখে ডাক্তার সাহেব একটু ভয় পেল। তবুও ভয় এক সাইডে রেখে বলল, শারীরিকভাবে হয়তো ঠিক আছে, কিন্তু মানসিকভাবে নয়। মেয়েটার কন্ডিশন দেখে যা বুঝলাম, মেয়েটা অনেক টেনশনে ছিল, ঠিকমতো খাওয়া দাওয়া করেনি, যার ফলে অনেক দুর্বল। আর আঘাতও বেশ জোরেই লেগেছে। প্রচুর ব্লিডিং এর জন্য শরীর আরো বেশি দুর্বল হয়ে গেছে। আমরা ওষুধ দিয়েছি, ঠিকমতো খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তবে আমার মনে হচ্ছে মেয়েটা ঘুম থেকে উঠে যখন জানবে তার বাচ্চা নষ্ট হয়ে গেছে, তখন আরো পাগলামি করবে। আপনাকে তখন সামলাতে হবে, কোনো রকমের মানসিক চাপ দেওয়া যাবে না। রুদ্র পড়লো মহা ফ্যাসাদে। একবার ভাবলো চলে যাবে, বাঁচিয়েছে তাই অনেক। এমনিতেই মেয়ে মানুষ অসহ্য, জাস্ট অসহ্য। রুদ্র হসপিটাল থেকে বের হয়ে রাস্তায় এসে দাঁড়ালো। রুদ্রের কেমন যেন অস্থির অস্থির লাগছে। এমন কেন লাগছে? রুদ্র ফিরে তাকালো। এক নজরে পুরো হাসপাতালে চোখ বোলালো। কি মনে করে আবার ফিরে এলো? কোনো এক টান, কোনো এক অনুভূতি। কিসের জন্য ফিরে এলো রুদ্র নিজেও জানে না। তবে কোনো এক অচেনা অনুভূতি যা তাকে যেতে দিল না, তা সে ঠিকই বুঝেছে। ফিরে এলো মুনিয়ার কাছে। ক্যাবিনের দরজা খুলে ভেতরে ঢুকলো। ধীর পায়ে এগিয়ে গেল। ঘুমের ওষুধের ডোজে কি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে মুনিয়া। এক ফালি চাঁদের আলো জানলা ভেদ করে মুনিয়ার মুখে পড়ছে। কি মায়াবী লাগছে দেখতে। রুদ্র এক ধ্যানে চেয়ে আছে মুনিয়ার মুখের দিকে। এত স্নিগ্ধতার মধ্যেও মেয়েটার মুখে কষ্টের রেশ। কি এত কষ্ট মেয়েটার? কি হয়েছিল মেয়েটার সাথে? রুদ্র ভাবতে লাগলো, আচ্ছা নাম কি মেয়েটার? কোথায় থাকে? পরক্ষণে নিজের ভাবনার উপর মেজাজ গরম হলো। মেয়েটার কি নাম তা জেনে সে কি করবে? এত রাতে কোনো ভালো মেয়ের রাস্তায় থাকবে না নিশ্চয়। তাহলে কোনো ছিল পতিতা? আর উচ্চারণ করতে পারলো না। রুদ্র ঝট করে চোখ বুঝলো। কিছু তিক্ত অনুভূতি মনে পড়ে গেল। আবার ঝট করে চোখ খুলে ফেললো। মুনিয়ার দিকে একবার তাকিয়ে ঘৃণায় বের হয়ে গেল। সব মেয়েরাই এক, শালার নারী জাত বলতেই খারাপ। সকাল 7টা। মুনিয়া হালকা হালকা চোখে তাকালো। নিজেকে আবিষ্কার করলো হাসপাতালের ব্যাডে। অবাক হলো সে। আস্তে করে কাল রাতের কথা মনে করার চেষ্টা করলো। সফলও হলো। রাতের কথা মনে হলে কান্নায় ভেঙে পড়লো। হঠাৎই বাচ্চার কথা মনে হলো। চিৎকার করে উঠলো মুনিয়া। মুনিয়ার চিৎকারে নার্স ছুটে এলো। রুদ্রের ঘুমটাও ভেঙে গেল। রাতে মুনিয়ার ক্যাবিন থেকে বের হয়ে ক্যাবিনের সামনের বেঞ্চে ঘুমিয়ে গিয়েছিল রুদ্র। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় রুদ্র হকচকিয়ে গেল। কি হলো তা বোঝার চেষ্টা করার আগে আবার মুনিয়ার চিৎকার শোনা গেল। দৌড়ে গেল মুনিয়ার ক্যাবিনে। মুনিয়া চিৎকার করেই যাচ্ছে বারবার, আর জিজ্ঞেস করছে তার বাবু ঠিক আছে কিনা। নার্সরা সামলানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। বাচ্চা নষ্ট হয়ে গেছে। হঠাৎ এমন কথা মুনিয়া হয়তো আশা করেনি। থেমে গেছে তার সব চিৎকার চেঁচামেচি।
সে ফ্যাল ফ্যাল চোখে চেয়ে আছে রুদ্রের পানে। মুনিয়ার এমন ভাবে তাকানোতে রুদ্র একটু অস্বস্তি ফিল করলো। মুনিয়ার মধ্যে কোনো ভাবাবেগ নেই, চোখের পলক ফেলতে যেন ভুলে গেছে। রুদ্র ধীর পায়ে মুনিয়ার পাশে গিয়ে বসলো, রাতের ঘটনা সুন্দর করে বুঝিয়ে বলল। মুনিয়া এখনো নির্লিপ্ত ভাবে আছে, সে যেন কিছুই শুনেনি। মুনিয়ার এহেন কাজে রুদ্র বেশ অবাক। এই না চিৎকার করলো, কান্না করলো, আর এখন চুপ। এই মেয়ে নাম কি তোমার? বাসা কোথায় বলো আমাকে, আমি পৌঁছে দিচ্ছি। মুনিয়া শুধু চেয়েই আছে, কথা বলছে না কেন? রুদ্রের মেজাজ খারাপ হলো খুব। ঢং শুরু করছে নাকি? কঠিন কিছু কথা শোনানোর জন্য মুখ খুলতেই ডাক্তার এসে হাজির হলো। কথাগুলো হজম করে নিল রুদ্র। মুনিয়াকে চেক আপ করে রুদ্রকে একটু বাইরে ডাকলো। দেখুন মিস্টার রুদ্র, অতিরিক্ত শকটে মেয়েটা কথা বলার শক্তি হারিয়ে গেছে। হঠাৎ এই ট্রমা থেকে বের হতে পারবে না, কিছুদিন সময় লাগবে। মেয়েটার মস্তিষ্ক ওর বাচ্চা থেকে সেট হয়ে আছে। এই মুহূর্তে দরকার প্রপার কেয়ার আর ভালোবাসা। মেয়েটার কান্না করার দরকার না হয়, কষ্টগুলো বের হবে না। আপনি ওকে নিয়ে যেতে পারেন। হসপিটালে আর কোনো কাজ নেই, বাসায় নিয়ে যত্ন করুন। আশা করি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ। রুদ্রের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। তাহলে জানবে কি করে কোথা থেকে এসেছে মেয়েটা? রাগে রুদ্রের কপালের রগ ধপ ধপ করছে। এই আজাইরা মেয়েকে নিয়ে কি করবে? এখন একাও তো ছাড়া যাবে না। ধুর ধুর। রুদ্রের রাগে বিড়বিড় করার মধ্যে নার্স মুনিয়াকে নিয়ে এলো। রুদ্রের কাছে দিয়ে চলে গেল। রুদ্র একবার মুনিয়ার দিকে চেয়ে হাঁটা শুরু করলো। এ কি, মেয়েটা এক জায়গায় দাঁড়িয়ে আছে? বিরক্তিতে রুদ্রের মুখ তেতো হয়ে আসলো। বিশ্রী একটা বকা দিয়ে মুনিয়ার হাত ধরে হাঁটা দিল। মুনিয়াও রুদ্রের পিছু পিছু যেতে লাগলো। তার জন্য কোনো হুঁশই নেই। আপাতত নিজের বাসায় নিয়ে যাওয়ার সিদ্ধান্তই নিল রুদ্র। 15 মিনিটে বাসার সামনে এসে থামলো ওরা। রুদ্রের বাসা 6 তলায়, নিজস্ব অ্যাপার্টমেন্টে থাকে সে। লিফটে করে ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালো। চাবি দিয়ে দরজা খুলতে খুলতে কাউকে কল করলো। বাসার অবস্থা করুন, ব্যাচেলর বাসা হলে যা হয় আর কি। 2 বেডরুম, 2 বাথরুম, একটা কিচেন রুম, একটা ডাইনিং, সমন্বয়ে বেশ বড় একটা ফ্ল্যাট। মুনিয়াকে নিয়ে একটা রুম দেখিয়ে ফ্রেশ হতে বললো। মুনিয়া চুপচাপ ফ্রেশ হতে চলে গেল, যেন সে কাঠের পুতুল। যেমন চলাবে তেমনি চলবে। মুনিয়া পা দিতে যাবে তখনই রুদ্রের ডাক। থামো, তোমার তো কোনো জামা কাপড় নেই, কি পরবে? একটু বসে, আমি আসছি। রুদ্র যাওয়ার 10 মিনিটের মধ্যে আবার ফিরে এলো, হাতে করে 2টো শপিং ব্যাগ নিয়ে। ব্যাগ দুটো মুনিয়ার হাতে দিয়ে সে চললো তার রুমে। ফ্রেশ হয়ে বের হতেই কলিং বেল বাজলো। রুদ্র গিয়ে দরজা খুললো। হায়দার খাবারের প্যাকেট হাতে করে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। হায়দার হলো রুদ্রের সব থেকে কাছের বন্ধু, ভাই বললেও কম হবে। দাঁড়িয়ে থাকবি নাকি রুমে ঢুকবি? হায়দার এক পলক রুদ্রের দিকে চেয়ে রুমে ঢুকলো। টেবিলে খাবার রেখে কি হয়েছে তা জিজ্ঞেস করলো। রুদ্র রাত থেকে হয়ে যাওয়া সব কাহিনী বলল। সব শুনে হায়দার বলল, এখন তাহলে কি করবি? মেয়েটাকে কিভাবে ওর পরিবারের কাছে পৌঁছে দিবি? আমিও তাই ভাবছি। আচ্ছা, খবরের কাগজে বিজ্ঞাপন দিলে কেমন হয়? এটা করা যায়, খবরের কাগজ দেখে যদি কেউ খোঁজ নেয়। রুদ্র তাই করলো। সাথে সাথে কল করলো কাউকে, তাকে সব বুঝিয়ে দিয়ে ফোন রাখলো। রুদ্র, আজকে কি কাজ আছে মনে আছে তো? হ্যাঁ মনে আছে, রাব্বি স্যারের কাজটা করে দিতে হবে। সমস্যা নাই, বিকালেই যাব। কাজটা হয়ে গেল অনেকগুলো টাকা পাবো। কথা বলার ফাঁকে চোখ গেল সামনে দাঁড়ানো মেয়েটার দিকে। সবে মাত্র গোসল করে ভেজা চুলেই এসেছে মুনিয়া। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। কি যে মোহনীয় লাগছে তাকে। রুদ্র হা করে চেয়ে আছে। রুদ্রের চোখ অনুসরণ করে হায়দারও তাকালো। দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে বুঝতে পারলো এটাই সে। রুদ্রের ধ্যান ভাঙার জন্য কেসে উঠলো। রুদ্র দৃষ্টি সরিয়ে নিল। উঠে দাঁড়িয়ে মুনিয়াকে নিয়ে খাবার টেবিলে বসলো। হায়দার, রুদ্র, মুনিয়া 3 জন মিলে খাওয়া শেষ করলো। হায়দার মুনিয়াকে সহজ করার জন্য অনেক কথা বললো। কোথা থেকে এসেছে, নাম কি, কিভাবে ঢাকা আসলো, সব জিজ্ঞেস করলো। কিন্তু কোনো উত্তরই পেল না। মুনিয়া শুধু ড্যাব ড্যাব চোখে চেয়ে রইল। হায়দার হতাশ হলো। কাজ আছে বিদায় উঠে দাঁড়ালো। যাওয়ার আগে রুদ্রকে বলে গেল ফারিন আপুকে ডেকে নিতে। মেয়ে মানুষ তো, হয়তো বোঝাতে পারবে। ফারিন রুদ্রের বোন। রুদ্র মাথা ঝাঁকালো। হায়দারের কথা মতো ফারিনকে কল করে সংক্ষেপে বলল আসতে। কথা শেষ করে ফিরে দেখে মুনিয়া নেই। অবাক হলো, হন্তদন্ত হয়ে মুনিয়াকে খুঁজতে লাগলো। অবশেষে ব্যালকনিতে দেখা মিলল, আর হাফ ছাড়লো রুদ্র। রুদ্রের বের হতে হবে দেখে মুনিয়াকে বলে বের হয়ে গেল। মুনিয়া রুদ্রের কথা বোধহয় কানেই দিল না। সে এক দৃষ্টিতে বাইরের দিকে চেয়ে রইল। রুদ্র বাইরে থেকে দরজা লক করে কাছে গেল, কিন্তু ভুলে গেল বাসায় সে কোন পরিস্থিতিতে পড়া মেয়েটাকে রেখে যাচ্ছে। ঘন্টাখানেক পরে ফারিন এলো। দরজার লক দেখিয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুললো। ভেতরে কাউকে না পেয়ে অবাক হলো। রুদ্র তো বলেছিল একটা মেয়ে আছে, কোথায় সে?
সব কটা রুম ওয়াশরুম খুঁজলো, মুনিয়াকে কোথাও পেল না। ভয়ে ফারিনের প্রাণ পাখি উড়ে যাওয়ার মতো অবস্থা। কি মনে করে বারান্দায় গেল, বারান্দায় পা রাখতে এক চিৎকার দিল, এ কি, মুনিয়া পড়ে আছে, হাত দিয়ে রক্ত পড়ছে, ফ্লোর ভিজে যাচ্ছে। ফারিনের হিতাহিত জ্ঞান ভুলে কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছে না সে দ্রুত রুদ্রকে কল করলো। কিছুক্ষণের মধ্যে রুদ্র এলো, সাথে করে ডাক্তার নিয়ে এলো। ফারিন অনেক কষ্টে মুনিয়াকে বিছানা অব্দি এনেছে, হাত পরিষ্কার করে দিয়েছে। ডাক্তার এসে চেক আপ করে জানালো তেমন সমস্যা হয়নি, শুধু রক্ত বেশি পড়ার জন্য অজ্ঞান হয়েছে। ঘুমের ইনজেকশন দিয়েছে, ঠিক হয়ে যাবে। তবে যেহেতু সুইসাইড অ্যাটেম্প করতে চেয়েছে, আবারও করতে পারে, সো বি কেয়ারফুল। রুদ্রের রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। কোন রকম ডাক্তারকে ধন্যবাদ বলে বিদায় করে দরজার পাশে দাঁড়িয়ে থাকা ফুলদানিতে জোরে লাথি মারলো। সাথে সাথে ফুলদানিটি ছিটকে গিয়ে বিকট শব্দে ভেঙে গেল। ফারিন দৌড়ে এলো ভাইয়ের কাছে। ভাইয়ের রাগ সম্পর্কে সে অবগত। শান্ত হও ভাইয়া, এভাবে রাগ করলে কি হবে, আমাকে সব খুলে বলো তো। রুদ্র যেটুকু জানতো সেটুকুই খুলে বলল। সব শুনে ফারিনও বেশ চিন্তিত হলো। এটা তো ভয়ঙ্কর ব্যাপার ভাইয়া। আমার কি মনে হয় জানো, মেয়েটার সাথে আরো খারাপ কিছু হয়েছে। শুধুমাত্র বাচ্চার জন্য এমন করবে? আর বাচ্চা যেহেতু আছে, সেহেতু মেয়েটা বিবাহিত। বাচ্চার বাবা, তার পরিবারই বা কোথায়? মেয়েটার নামও তো জানা নেই। নিজ থেকে কিছু না বললে তো জানাও যাবে না কিছু। তবে এতটুকু শিওর, মেয়েটার উপর দিয়ে ভয়ানক কিছু গেছে। কিন্তু আমি তোমার উপর বেশি রেগে আছি, বেশ ভয়ঙ্করভাবে রেগে আছি। আমি কি করেছি আবার? তুমি রাগ করছো কেন? আমি কি আবার কোনো অন্যায় করছি? ওসব কথা তো বাড়ি দিলাম, মারপিট তো এখনো ছাড়োনি তুমি। যে কারণে রাগ করেছি তা হলো, তুমি কিভাবে কাল ওই অবস্থায় মেয়েটাকে ফেলে আসতে চাইছো। ঠিক আজকে ওর জায়গায় যদি আমি থাকতাম। ফারিন চুপ, একদম চুপ, এসব কথা বলবি না। তুই জানিস না তুই ছাড়া আমার আর কেউ নেই। ফারিন কেঁপে উঠল ভয়ে। ফারিনকে ভয় পেতে দেখে রুদ্র নিজেকে সামলালো, বোনকে জড়িয়ে বুকে নিল, মাথায় হাত বুলিয়ে দিল। ফারিন নিঃশব্দে কেঁদে চলছে, নিজেকে সামলালো ফারিন। দেখো ভাইয়া, আমাদের জীবনে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাই ঘটে। খারাপ ভালো সব নিয়েই তো জীবন। খারাপ সময়গুলো, খারাপ স্মৃতিগুলো ভুলে গিয়ে নতুন করে বাঁচতে হবে। কিছু খারাপ মানুষের জন্য সবাইকে এক পাল্লায় মাপা ঠিক না ভাইয়া। তুমি মেয়েদের ঘৃণা করো, কেন করো তা আমি জানি, কিন্তু সব মেয়েরা এক হয় না ভাইয়া। আমিও তো মেয়ে, অথচ আমার এক ফোঁটা চোখের পানিও তোমার সহ্য হয় না। ওত নিয়ে পড়ে থেকো না ভাইয়া, ভুলে যাও, নতুন করে জীবন শুরু করো। তুমি শিক্ষিত ছেলে, তুমি কেন মারপিট করবে, গুন্ডামি করবে? বয়স তো কম হলো না তোমারও, একজন জীবন সঙ্গী দরকার। আমিও তো থাকতে পারি না, সংসার সামনে সম্ভবও হয় না। তোমার দেখভাল করার জন্য একজনকে তো দরকার। বুঝতে পারছো আমার কথা? রুদ্র মাথা নিচু করে সবটা শুনলো। সেও মানে যে সবাই এক না, সবাই তো আর তার মা আর ওর মতো না। আচ্ছা এখন এসব বাদ দাও, আমিও বলতে চাই কিন্তু পারি না। কি করব আমি? তোমার জীবনে খুব শীঘ্রই একজন প্রিন্সেস আসবে, দেখো। রুদ্র কিছু বলতে যাবে তার আগেই মুনিয়ার কাছের শব্দ শোনা গেল। রুদ্র আগে দৌড়ে গেল। ফারিন ভাইয়ের চাওয়ার পানি তাকে কি মনে করে মুচকে হাসলো। তবে কি সে সত্যি এসে গেছে? ফারিন ও মুনিয়ার ঘরে পা বাড়ালো। রুমে ঢুকে ফারিন থম মেরে গেল। রুদ্র মুনিয়ার গালে থাপ্পড় মেরেছে। ফারিন দৌড়ে গিয়ে মুনিয়াকে ঝাপটে ধরলো। মুনিয়া ভয়ে থরথর করে কাঁপছে। ফারিনের বুকে ছোট্ট পাখির ছানার মতো গুটিসুটি মেরে রইল। ভাইয়া কি করলে? তুমি ওকে মারলে কেন? ও অসুস্থ ভাইয়া। এটা কি করলে দেখো, কি পরিমাণ ভয় পেয়েছে বেচারি। ওর মরা শখ হয়েছে না, ওকে আমি মারবো। এই মেয়ে, সমস্যা কি তোমার? কথা বলছো না, ঠিকানা দিচ্ছ না, আবার সুইসাইড করতে চাচ্ছ। শোনো মেয়ে, যতদিন আমার এখানে আছো, ভুলেও যদি এসব আর দেখছি, আমার থেকে খারাপ আর কেউ হবে না। গট ইট? বড় বড় পা ফেলে রুদ্র চলে গেল বাইরে। ফারিনও হতবাক, কপাল চাপড়ে মুনিয়ার মাথায় হাত বুলিয়ে দিল। কাকে কি বোঝালো একটু আগে? মুনিয়া এখনো ভয়ে কাঁপছে। ফারিন তাকে শান্ত করলো, এটা সেটা বলে ভুলিয়ে রাখার চেষ্টা করলো। মুনিয়া রুদ্রের বাড়িতে এসেছে 6 মাস হলো। আস্তে আস্তে করে স্বাভাবিক হচ্ছে মুনিয়া। ফারিনের সাথে বেশ মিলেছে মুনিয়ার। অনেক চেষ্টা করার পর নাম আর ঠিকানা জানতে পেরেছে রুদ্র, তাও ফারিনের মাধ্যমে। কিন্তু মুনিয়া বাড়িতে যেতে রাজি নয়। কেন রাজি নয় তা হয়তো রুদ্র কিছুটা আন্দাজ করতে পেরেছে। খবরের কাগজের বিজ্ঞাপন দেখেও কেউ খোঁজ করেনি মুনিয়ার, তাতেই বুঝেছে যা বোঝার। রুদ্রের সাথে এখনো ঠিকমতো কথা বলে না মুনিয়া। রুদ্রকে দেখলে কেমন ঘুটিয়ে চায়। রুদ্র এই কয়েকদিনে কেমন জানি মুনিয়ার মায়ায় পড়ে গেছে। বাসায় আসলে এক মায়া ভরা মুখ
দেখতে দেখতে কেমন অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু রুদ্র তো দাম্ভিক মানুষ, সে কিছুই বলবে না। রুদ্র মুনিয়াকে একটা ডায়েরি এনে দিয়েছে, কথা বলতে প্রবলেম, লিখতে তো নয়। মুনিয়া খুশি হয়েছিল কিন্তু প্রকাশ করেনি। রুদ্র বাসায় নিয়ে বিদায় মুনিয়া বসে বসে ডায়েরি লিখছিল। তার কষ্টের কথা সে সবসময় ডায়েরিতেই লিখে রাখে, বলতে তো পারে না, তাই লিখে কষ্ট কমানোর চেষ্টা করে। রুদ্রের করা ধুমকি খেয়ে মুনিয়া আর সুইসাইড করার চেষ্টা করেনি। বাচ্চার জন্য খুব কষ্ট হয় মুনিয়ার, যে বাচ্চাকে বাঁচাতে এত কিছু, অবশ্যই সেই নেই। কান্নায় ভেঙে পড়লো মুনিয়া। রবিনকে সে প্রচন্ড ঘৃণা করে, প্রচন্ড। লিখতে পারে না, আর দৌড়াতে গিয়ে ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বসে পড়লো। রুদ্র তখনই বাসায় আসে। কলিং বেলের শব্দ, কেউ দরজা খুলছে না দেখে ভয় পেয়ে যায়। মুনিয়ার কথা মনে হতে ডুপ্লিকেট চাবি দিয়ে ঝটপট দরজা খুলল। মুনিয়ার রুমে দৌড়ে আসলো, কোথাও নেই মুনিয়া। ভয়ে রুদ্রের হার্টবিট ফার্স্ট হয়ে গেছে। পরক্ষণই শুনতে পায় ওয়াশরুম থেকে পানি ভরার শব্দ আসছে। হাফ ছেড়ে বাঁচলো রুদ্র। মুনিয়া ওয়াশরুমে ভেবে একটু শান্ত হলো। ফিরে আসতে গিয়ে চোখ পড়লো আধখোলা ডায়েরির দিকে। না চাইতেও এগিয়ে গেল ডায়েরির কাছে। কারো ব্যক্তিগত জিনিসে হাত দিতে নেই বলে ধরতে গিয়েও হাত গুটিয়ে নিল। চলে আসতে গিয়ে আবার ফিরে আসে। মন কচকচ করছে। মুনিয়ার সাথে কি হয়েছিল তা জানতে খুব ইচ্ছে করছে তার। রুদ্র কখনো মুনিয়াকে জিজ্ঞেস করেনি তার সাথে ঘটে যাওয়া কাহিনী, তবে আজ জানতে ইচ্ছে করছে। মনের সাথে লড়াই করে সিদ্ধান্ত নেয় সে ডায়েরিটা পড়বে। হাতে তুলে নেয় ডায়েরি। শুরু থেকে শেষ অবধি পড়ে রুদ্রের হাত থেকে ডায়েরিটা পড়ে যায়। রাগে কষ্টে চোখ দিয়ে পানি পড়ছে রুদ্রের। হ্যাঁ, রুদ্রের চোখে আজ পানি। ভাবছে তার থেকেও অসহায় কেউ আছে। রবিনকে কাঁচা চিবিয়ে খেতে ইচ্ছে করছে। ছেলেরাও খারাপ, প্রচন্ড খারাপ। কি বোকা রবিন, হিরে ছিল না। রুদ্র হলে মনের মণিকোঠায় যত্ন করে রেখে দিত। আর দাঁড়ালো না রুদ্র। রুমে গিয়ে ফারিনকে ফোন দিল। ফারিন চলে গেছে আজ 1 সপ্তাহ। সংসার ছেড়ে আর থাকা সম্ভব হয়নি। এই কয়েক মাসে বারবারই এসেছে ফারিন। হ্যালো হ্যালো ভাইয়া, হ্যালো হ্যালো ভাইয়া, কথা বলছো না কেন? ভাইয়া ভাইয়া, আবার কি কিছু হয়েছে কি? আপু আপু আমি আজকে একটা অন্যায় করে ফেলেছি। মুনিয়াকে না জানিয়ে ওর ডায়েরি পড়ে ফেলেছি। জানো কি জেনেছি? সব বললো ফারিনকে। ফারিনও কাঁদছে খুব। দুপাশে দু ভাই বোন কেঁদে চলেছে। নিজেকে শান্ত করে রুদ্র বলল, আপু আমি আর মুনিয়াকে কষ্ট পেতে দিব না, ওকে আগলে রাখবো একদম বাচ্চাদের মতো, আর কাঁদতে দিব না। আমি জানি মুনিয়া কাঁদে একা একা, আমার ভয়ে আমার সামনে কাঁদতে পারে না, আড়ালে কাঁদে খুব। ভালোবাসো মুনিয়াকে? জানি না, তবে ওর কান্না সহ্য হয় না। সবসময় মন খারাপ করে রাখে, যা আমার একদমই ভালো লাগে না। ওকে না দেখলে মন কেমন করে, বুকের ভেতর যন্ত্রণা করে। ফারিন হাসলো, মনে মনে খুশিও হলো। এটাই ভালোবাসা ভাইয়া। ওর সাথে আর রাগ দেখিও না, ভালোবাসা দেখাও। আপু তুমিও না, যাও রাখো, মুনিয়ার গোসল হয়ে গেছে বোধ হয়, খেতে ডাকি। ঝট করে কল কেটে দিল রুদ্র। তার কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। মুচকে এসে আবার মুনিয়ার রুমে গেল। মুনিয়ার সবে মাত্র ওয়াশরুম থেকে বের হয়েছে। চুলে তোয়ালে গোজা, মুখে বিন্দু বিন্দু পানি জমেছে। ফর্সা মুখে মুক্তোর ডানার মতো লাগছে দেখতে। রুদ্র হা করে চেয়ে আছে। মুনিয়া রুদ্রকে দেখে হকচকে গেল। এই লোকটা রুমে কেন? যদি আজ অব্দি খারাপ কিছু দেখেনি। মুনিয়া বাসায় থাকে বলে রুদ্র যতটা পারে বাইরেই থাকে। আপনি এখানে, কিছু কি প্রয়োজন? হ্যাঁ না মানে হ্যাঁ, খাবে না? টেবিলে খাবার দিয়েছি, খেতে এসো। বাবা, আজকে সূর্য কোন দিকে উঠছে? এই লোক আজকে ডাকছে আমাকে, ভেবেই হাসলো মুনিয়া। রুদ্র দাঁড়ালো না, ধরা পড়া চোরের মতো তড়িঘড়ি করে বেরিয়ে পড়লো। রুম থেকে বের হতেই জোরে জোরে নিঃশ্বাস এলো। উফ, বেঁচে গেছে। নিজের কাজে নিজেই অবাক হলো। সে তো ভয় পায় না, তাহলে এই সামান্য মেয়েকে সে ভয় পেল? আসলেই পেল ভেবেই হেসে ফেলল রুদ্র। কই তাড়াতাড়ি এসো, এতক্ষণ লাগে? মুনিয়া গুটি গুটি পায়ে এসে দাঁড়ালো। চেয়ার টেনে খেতে বসলো। দুজনে চুপচাপ খেয়ে যাচ্ছে। রুদ্র বারবার আর চোখে তাকাচ্ছে মুনিয়ার দিকে, কিন্তু এই মেয়ে তো তাকাচ্ছেই না, মাথা নিচু করে খাচ্ছে। রাগ লাগলো রুদ্রের। হঠাৎই গলা ঝেড়ে কাশি দিল। মুনিয়া তাকালো রুদ্রের দিকে। রুদ্র কেসে বলল, তুমি তো অনেকদিন এখানে আছো, তোমার বোরিং লাগে না একা একা বাসায়? রুদ্রের কথার আগা মাথা কিছুই বুঝলো না মুনিয়া। ভ্রুকুচকে চেয়ে রইল শুধু। রুদ্র একটু নড়ে চড়ে বলল, না মানে বলছিলাম, তুমি তো এসে থেকেই বাসার মধ্যে বন্দী হয়ে আছো, তো তুমি যদি চাও আজকে আমার সাথে বেরোতে পারো, বিকালে আমি ফ্রি আছি, যদি চাও বলো। কিন্তু কথাটা বলে রুদ্র মাথা নিচু করে খাওয়ায় মন দিল। মুনিয়া কিছু না বলে খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। রুদ্র ভেবেছিল মুনিয়া কিছু বলবে, রাজি হবে,
কিন্তু এমন কিছুই বলল না। রুদ্রের একটু কষ্ট লাগলো। এত আশা করে বলল সে, তার কোনো দামই দিল না। দরজা অবধি এসে মুনিয়া দাঁড়িয়ে পড়লো। পেছন ফিরে তাকিয়ে মুচকি এসে বলল, কখন যেতে হবে বললেন, আমি তৈরি হয়ে থাকবো। রুদ্র মাথা ঘুরিয়ে পিছে তাকালো। মুনিয়া আর দাঁড়ালো না, হেসে রুমে ঢুকলো। রুদ্র হেসে মাথা চুলকালো। বিকেল 4টায় রুদ্র মুনিয়া বের হয়েছে বাসা থেকে। বাবার সাথে কয়েকবার এসেছিল মুনিয়া ঢাকা। চারপাশ ঘুরে ঘুরে দেখছে মুনিয়া আর রুদ্র। রুদ্র দেখছে মুনিয়াকে। অসম্ভব সুন্দর লাগছে মুনিয়াকে। শাড়ি পরেছে। রুদ্র মুগ্ধ চোখে চেয়ে আছে তা। পাশাপাশি হাঁটছে দুজন। মুনিয়া চারপাশ দেখছে। হাঁটতে হাঁটতে বেশ দূরে চলে এসেছে। রাস্তায় জোড়ায় জোড়ায় কাপল। মুনিয়ার ভীষণ লজ্জা পাচ্ছে। রুদ্র বুঝলো ব্যাপারটা, মুখ টিপে হাসলো। আশেপাশে কত কাপলদের মেলা দেখছো মন? মন ডাক শুনে মুনিয়ার বুকটা ধক করে উঠলো। বাড়ির কথা অনেক মনে পড়ে গেল তার। সারাটা সন্ধ্যা দুজন রিক্সা করে ঘুরলো, ফিরলো, খেলো, মজার সাথে সময়গুলো কাটালো। সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ পরেই বাসায় ফিরলো দুজন। যার যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুতেই চোখের রাজ্যের ঘুম হানা দিল। ঘুমিয়ে পড়লো দুজন। রাত 11টা। মুনিয়ার ঘুম ভেঙে গেল। ফোন হাতড়ে সময় দেখে নিল। উঠে বসলো। চুলগুলো হাত দিয়ে খোপা করে ওয়াশরুমের দিকে গেল। চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে আসলো। রুদ্রের রুমের দিকে উকি দিয়ে দেখে রুদ্র ঘুমোচ্ছে। মুনিয়া স্বস্তির নিঃশ্বাস ফেললো। অলস ভঙ্গিতে হেঁটে রান্নাঘরে গেল। কড়া করে 1 কাপ চা বানিয়ে বের হলো। ড্রয়িং রুমের সোফায় বসে চাতে চুমুক দিতে দিতে ল্যান্ডলাইনের দিকে তাকাচ্ছে। মন চাইছে একবার বাসায় কল করতে, আবার অপরাধবোধের কারণে সাহসে কুলাচ্ছে না। অনেক ভাবনা চিন্তা করে ভাবলো কল করবেই। ল্যান্ডলাইন থেকে ফোন দিল মাকে। প্রথমবার কেটে গেল, আবার দিল। দুবার রিং হতেই ওপাশ থেকে শোনা গেল, হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো। মায়ের কণ্ঠ শুনে মুনিয়ার হাত পা কাঁপতে লাগলো। চোখ দিয়ে গড়াচ্ছে নোনা জল। ফুঁপিয়ে উঠলো মুনিয়া। তাড়াতাড়ি মুখ চেপে ধরলো। ওদিকে হ্যালো হ্যালো করেই যাচ্ছে। মুনিয়া ঝট করে কল কেটে দিল। আবার কল করলো। এবার সাথে সাথে রিসিভ হলো। জাহানারা বেগম হ্যালো হ্যালো করছেন। বিরক্তও হচ্ছেন খুব। ফোন দিয়ে কথা না বলে মেজাজ খুবই গরম হয়। মুনিয়া কথা বলতে চাইছে কিন্তু পারছে না। শব্দ ভান্ডারগুলো গলা অব্দি এসে থেমে গেছে। অনেক কষ্ট করে উচ্চারণ করলো, মা। জাহানারা বেগম নিশ্চুপ। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন যেন। নিজের একমাত্র আদরের মেয়ের আজ কতদিন পরে গলা শুনলো। চোখে পানি চিকচিক করছে। নিজেকে শান্ত করলেন তিনি। দুঃখিত, আপনি হয়তো ভুল নাম্বারে কল করেছেন। আমি কোনো মেয়ের সন্তান জন্ম দিইনি, আর কখনো ফোন দিবেন না। কল কেটে কেঁদে ফেললেন তিনি। যতই হোক 9 মাস গর্ভে ধরেছেন তো। পেছনে কখন যে রাশেদ সাহেব এসে দাঁড়িয়েছে টেরই পাননি। চোখের জল মুছে ফিরে তাকাতে রাশেদকে দেখলেন। ভয় পেলেন। একটু গম্ভীরভাবে তাকিয়ে আছে তার পানে। কে ফোন দিয়েছিল? মানে রাগ করো না, তুমি মুনিয়া ফোন করেছিল। কেন ফোন করেছিল? কি বললো? ফিরতে চাও এখন? শুনে রাখো সেভেনা, ওই মেয়ে আমার বাড়ির চৌকাট পাড়ালে আমার মরা মুখ দেখবে বলে দিলাম। আমাদের কোনো মেয়ে নেই, মাথায় ঢুকে না। আর আমি জানি কথা বলতে না দেখে। জাহানারা বেগম অবাক চোখে স্বামীর পানে চেয়ে আছে। স্বামীকে কিছু না বলে দৌড়ে বের হয়ে গেলেন। স্ত্রীর দাওয়ার পানে তাকিয়ে দুফোঁটা অশ্রু ফেললেন। যতই বলুক তারই তো মেয়ে, তারই তো রক্ত। মায়ের কথা শুনে হাত থেকে ফোনটা পড়ে গেল মুনিয়ার। কিছুক্ষণ থম মেরে বসে থেকে হাউ মাউ করে কান্না করে দিল। হঠাৎ মুনিয়ার কান্নার আওয়াজ শুনে রুদ্র ধরফরে উঠে বসলো। কোনো দিকে না চেয়ে দৌড়ে বের হলো। ফ্লোরে বসে মুনিয়াকে কাঁদতে দেখে রুদ্রের বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো। ধীর পায়ে মুনিয়ার পাশে গিয়ে বসলো। আলতো করে কাঁধে হাত রাখলো। মুনিয়া চোখ মিলে একবার রুদ্রকে দেখলো, সাথে সাথে ঝাঁপিয়ে পড়লো রুদ্রের বুকে। মুখ গুজে কাঁদতে লাগলো। রুদ্র হা করে রইল। পরক্ষণে শক্ত করে জড়িয়ে নিল। আহা, কি শান্তি! শীতল হাওয়ায় রুদ্রের বুক ঠান্ডা হয়ে আসলো। মেয়েটা তোর কত কাছে! বুকের বাঁ পাশটা চিনচিন করছে। মুনিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। শান্ত হও মন, এভাবে কাঁদছো কেন? কি হয়েছে আমাকে খুলে বলো। মুনিয়া কাঁদতে কাঁদতে বলল সবই। রুদ্রের মুখটা শক্ত হয়ে এলো। নিজেকে স্বাভাবিক রেখে বলল, বাড়িতে যাবে মন? মুনিয়া ছিটকে দূরে সরে গেল। রুদ্রের কষ্ট হলো, তবুও বলল, বাবা মা রাগ করে এমন কথা বলে, তুমি তাদের কথা না ভেবে চলে এসেছো। সরি টু সে, আমি তোমার অনুমতি ছাড়া ডায়েরি পড়েছি। ভুল বোঝো না আমাকে।
তুমি বাড়িতে যাও, তোমাকে সামনে পেলে কেউ আর রাগ করে থাকতে পারবে না। মুনিয়া চেয়ে আছে রুদ্রের পানে, ভাবছে যাবে কিনা। রুদ্র ঠিকই বলেছে, গেলে এমন কথা বলবে না, কিন্তু ও যে বলে এসেছে প্রেমিকের সাথে পালিয়েছে। রুদ্র মাথা তুলে মুনিয়াকে দেখলো, ওর চিন্তিত মুখটা দেখে বুঝলো তুমি কি নিয়ে চিন্তা করছো আমি জানি। তুমি চাইলে আমি তোমার সাথে যাব, তোমার ভাড়া করা বয়ফ্রেন্ড হয়ে। যদি তুমি চাও, রবিনকে তো ওরা চিনে না, তাই না? তাহলে তো সমস্যা নাই। মুনিয়ার মুখ চকচক করে উঠলো। রুদ্রের কথাটা ভালো লেগেছে ওর, হেসে দিয়ে বলল, ঠিক আছে, আমি রাজি। আমার ভাড়া করা বয়ফ্রেন্ড। নিজের বাড়ি নিজের এলাকায় এসে দম আটকে আসছে মুনিয়ার, মুখ ঢেকে হাঁটছে সে। সারা রাত উত্তেজনে ঘুমোতে পারেনি। সকালে একটু ঘুমিয়েছিল বটে, কিন্তু রৌদ্রের জন্য তাও হলো না, টেনেই তুললো। রেডি হয়ে দুজন বের হলো। মুনিয়ার কষ্ট হচ্ছে এই ঘর, এই মানুষটাকে ছেড়ে যেতে। খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখে নিল, কতগুলো দিন এখানে থেকেছে সে। আলাদা একটা টান পড়ে গেছে। মুনিয়া রুদ্রের দিকে তাকালো। রুদ্র ঘর বন্ধ করছে। মুনিয়ার তা দেখে ভীষণ কান্না পেল। রুদ্র দেখে নিবে বলে চোখ ঘুরিয়ে পানি মুছে নিল। রুদ্র তাকালো মুনিয়ার পানে, তারও যে বুক ফেটে যাচ্ছে। রাস্তা ভর মুনিয়ার কথা বলেনি রুদ্রের সাথে, অবশ্য রুদ্রও বলেনি, কথা বের হচ্ছে না যেন। মুনিয়া মন খারাপ করে জানালা দিয়ে চেয়ে আছে। একসময় ঘুমিয়েও গেল। মাথা জানালার সাথে লাগবে, তাই রুদ্র নিজের বুকে টেনে নিল মুনিয়াকে। অপলোক চেয়ে রইল মুনিয়ার মুখ পানে। নিষিদ্ধ ইচ্ছে বারবার রুখে দিচ্ছে। রুদ্র প্রশ্রয় দিতে চাচ্ছে না, তবু কি মনে করে ঠোঁট ছোঁয়ালো মুনিয়ার কপালে। মুনিয়ার দিকে চেয়ে বলল, তুমি কি সত্যি চলে যাচ্ছ? আমি কিভাবে থাকবো বলো তো? তুমি যে আমার নেশা হয়ে গেছো। তোমার মুখ না দেখলে আমার দিন কাটে না। কি করে বোঝাবো তোমাকে ভালোবাসি, আমি খুব ভালোবাসি। উনি একটু নড়ে চড়ে উঠলো। যখন রুদ্র ওর কপালে ঠোঁট ছোঁয়ালো, তখনই ঘুম হালকা হয়ে গেছে ওর। রুদ্রের মুখে ভালোবাসি কথাটা শুনে সর্বাঙ্গ কেঁপে উঠলো তার। চোখের কোণে জল জমলো, তবুও শব্দ করলো না। নিজের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে মুনিয়া আর রুদ্র। মুনিয়া রুদ্রের হাত চেপে ধরে আছে ভয়ে। বারবার রুদ্রের দিকে যাচ্ছে অসহায় দৃষ্টিতে। রুদ্র ইশারায় তাকে আশ্বস্ত করলো। কলিং চাপলো রুদ্র, কেউ দরজায় খুলছে না। আবার টিপলো, এবার দরজা খুললো কেউ। মুনিয়া ভয়ে রুদ্রের পেছনে লুকিয়ে আছে। রুদ্রের পেটানো শরীরের পিছিয়ে মুনিয়াকে দেখাই যাচ্ছে না। মুনিয়া লেগে আছে রুদ্রের সাথে। কাকে চাই? কে আপনি? আমি ঝুমা ভাবি। জি, আমি ঝুমা, কিন্তু আপনি কে? জি বলছি, তার আগে সকলকে একটু ডাকুন। ঝুমা কিছুই বুঝলো না, তবু সবাইকে ডেকে আনলো। যেহেতু এখনো সকাল 10টা বাজেনি, তাই সবাই বাসায়। কিছুক্ষণের মধ্যেই সবাই হাজির হলো। কি হয়েছে বৌমা? কারা এসেছে? রুদ্রকে দেখে বললো কে আপনি? ঠিক চিনতে পারলাম না তো, কাকে চাই? রুদ্র কিছু বলবে তার আগেই মুনিয়ার সামনে আসলো, মাথা নিচু করে। রুদ্রের সাথে মুনিয়াকে দেখে সবাই অবাক, বিশেষ করে ঝুমা অবাক হলো ভীষণ। মুনিয়ার তো রবিনের সাথে থাকার কথা ছিল, তাহলে এ কিভাবে? কিছুই মেলাতে পারলো না, তাই চুপ করে রইল। বাকিরা যেহেতু রবিনকে চেনে না, তাই ধরে নিল এটাই রবিন, যার সাথে মুনিয়া পালিয়ে গেছে, তাদের মান সম্মান নষ্ট করেছে। রাশেদ সাহেবের চেহারা পাল্টে গেল। সিয়াম মারার জন্য এগোতে গেলেই ঝুমা আটকালো। রাশেদ সাহেব এগিয়ে গেলেন রুদ্র আর মুনিয়ার দিকে। এখানে কি চাই? কেন এসেছ? বাবা। রাশেদ সাহেব হাত উঁচু করে থামতে বললেন। কে বাবা? আমার কোনো মেয়ে নেই, আমি 2 ছেলের বাবা। আমার মেয়ে মরে গেছে, আসতে পারো তোমরা। মুনিয়া থ হয়ে গেছে, কি বলছে বাবা? কিছু বলতে যাবে তার আগে মুখের উপর দরজা বন্ধ করে দিলেন। মুনিয়া বসে পড়লো দরজা ঘেঁষে। রুদ্র রাশেদ সাহেবের কাজে হতবম্ব হয়ে গেছে, এমনটা হবে সে আশা করেনি। মুনিয়ার দিকে তাকাতেই মাথায় রক্ত উঠে গেল। দরজা ধাক্কা দিতে যাবে তার আগেই মুনিয়া রুদ্রের হাত ধরে ফেললো। কান্না ভেজা চোখে রুদ্রের দিকে তাকালো। আমি যে কাজ করছি তার জন্য এটাই প্রাপ্য ছিল। আমি আগে জানতাম এমন কিছু হবে। আপনি কি আমাকে নিয়ে যাবেন সাথে করে? রুদ্রের থেকে কোনো উত্তর না পেয়ে আবার বলল, ঠিক আছে, দরকার নেই, এমনিতেই অনেক কষ্ট দিয়েছি আপনাকে, আমার জন্য আর কেন কষ্ট করবেন? আমার পথ আমি দেখে নিব, কোনো সমস্যা নেই। মুনিয়া চোখের পানি মুছে হাঁটা ধরতে গেলেই রুদ্র হাত চেপে ধরলো। আমার বাসায় তোমার জন্য সারা জীবন উন্মুক্ত, তুমি আমার বাসায় থাকবে, চলো। মুনিয়া মুচকে হাসলো, হাঁটা ধরলো রুদ্রের হাত ধরে তাদের গন্তব্যে। রুদ্র আসার সময় মুনিয়া ডায়েরিটা নিয়ে এসেছিল। এক ফাঁকে ডায়েরিটা দরজার পাশে রেখে গেল। ঘন্টাখানিক পর দরজা খুলল নিঝুম। সেই দেখতে পেল দরজার পাশের ডায়েরিটা। কৌতূহল বশত তুলে নিল। তার ফুপ্পির নাম দেখে চিৎকার করে ডাকলো সবাইকে।
নিজুমের চিৎকার শুনে সবাই বেরিয়ে এলো, জানতে চাইলো কি হয়েছে। নিজুম ডায়েরিটা মায়ের হাতে দিল। ঝুমার ডায়েরিটা হাতে নিয়ে নিজেও অবাক। ঝুমার মুখের দিকে চেয়ে আছে সবাই। ঝুমা এক নজর সকলের দিকে চেয়ে ডায়েরিটা পড়া শুরু করলো। প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা পড়লো ঝুমা। জাহানারা বেগম হাউ মাউ করে কাঁদছেন। তার মেয়ে, তার কলিজা এত কষ্ট পেয়েছে। যেই মেয়ে চলে যেতে সকলে কেঁদেছে, সেই মেয়ের জন্য আজ আবার সকলে কাঁদছে। জাহানারা বেগম কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। ঝুমা গিয়ে ধরলো তাকে। রাশেদ সাহেব আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, ধপ করে বসে পড়লেন। ছেলেরা দৌড়ে এলো বাবাকে ধরতে। রাশেদ সাহেব ছেলেদের বললেন মুনিয়াকে খুঁজে বের করতে। এতক্ষণে বেশি দূরে যেতে পারেনি হয়তো। মুহিন দৌড়ে বের হলো তার আদরের বোন কোথায় আছে তা দেখতে, কিন্তু কোথাও পেল না। বিষণ্ণ মুখে ফিরে এলো। মুনিয়ার মন ভীষণ খারাপ, নাক টানছে বারবার, বোঝাই যাচ্ছে, কাঁদছে। রুদ্র দেখলো কিন্তু কিছু বলল না, একটু কেঁদে মন হালকা করুক। বাসায় ফিরে রুমে গিয়ে দরজা আটকালো মুনিয়া। রুদ্র কিছু না বলেই নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে ফোন দিল ফারিনকে। ফারিন ফোন ধরতেই বলল, আপু, আমি মনকে বিয়ে করতে চাই এবং খুব তাড়াতাড়ি। তুমি আজই বাসায় এসো, মনকে রাজি করাও। ও রাজি হলেই এই সপ্তাহেই বিয়ে করতে চাই। ভাইয়ের হঠাৎ এই সিদ্ধান্ত অবাক হলেও খুশি হলো খুব। ভাইকে শান্ত হতে বলে জিজ্ঞেস করলো, সে ঠিক আছে, বিয়ে করবে এটা তো খুশির সংবাদ, কিন্তু ভাইয়া তুমি যে কোনো চাকরিই করো না, শুধু মারপিট করো, আমি মনকে কি বলবো? মন আমার গুন্ডা ভাইয়াকে বিয়ে করবে? রুদ্রের ভীষণ রাগ হলো। এটা কি তার বোন নাকি সূত্র? কিন্তু কথা তো সত্যি, মন যদি জানে সে কি করে কিছুতেই রাজি হবে না। তোমাকে এত ভাবতে হবে না, তুমি রাজি করাও। আমি 1 সপ্তাহের মধ্যে চাকরির ব্যবস্থা করছি। আচ্ছা, আগে চাকরি পাও, তারপর বিয়ে। আর আমি আজকে আসতে পারছি না, কাল সকালে আসবো। রাখি এখন। রুদ্রের কেমন যেন খুশি খুশি লাগছে খুব। তার মুনিয়া তার কাছেই থাকবে, এর থেকে আনন্দের আর কি আছে। রুদ্র ফোন লাগালো কাউকে, কথা শেষ করে উঠে দাঁড়ালো। গোসল করতে হবে তার, 2-1 দিনের মধ্যে চাকরি হয়ে যাবে। তার শিক্ষার স্কেল ভালো আছে। গুনগুন করে গান গাইতে গাইতে গোসলে ঢুকলো রুদ্র। এদিকে মুনিয়া কেঁদেই চলছে। বাবাটাকে এভাবে বলতে পারলো? অভিমান হলো তার খুব। চোখ মুছে সেও চললো গোসল করতে। রুদ্র গোসল শেষ করে মুনিয়াকে ডাকতে এলো। মন, দরজা খোলো। এতক্ষণ কি করছো? কান্না শেষ হলে খেতে এসো, আমি খাবার দিচ্ছি। তাড়াতাড়ি আসবা, আমার জানি আর ডাকতে না হয়। মন সবে মাত্র গোসল সেরে বের হয়েছে। রুদ্রের শেষ কথাটা শুনতে পেয়েছে সে। মুনিয়া ভেঙচি কাটলো, ঠিকঠাক হয়ে বের হলো। রুদ্র খাবার রেডি করেছে সবে। দুজন চুপচাপ খেতে লাগলো। নীরবতা ভেঙে রুদ্রই বলল, বিকেলে আমি ফ্রি আছি, কোথাও যেতে চাও? মন ভালো হয়ে যেত তাহলে। আজ ইচ্ছে করছে না, শরীরটা ক্লান্ত লাগছে খুব, একটু বিশ্রাম নেওয়া দরকার। শরীর কি বেশি খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? তার প্রয়োজন নেই, জার্নি করেছি তো তাই। রাতে আবার ঘুম হয়নি, সেজন্য বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তবে বেশি সমস্যা হলে বলবে কিন্তু। ফারিন আপু অনেকদিন আসে না, আপুকে আসতে বলবেন একটু। ফারিন কাল আসবে, আমার সাথে কথা হয়েছিল। মুনিয়া খুশি হলো। ফারিনকে তার দারুণ লাগে, অনেক ফ্রি মাইন্ডেড। মুনিয়াকে হাসতে দেখে রুদ্র হাসলো। খাওয়া শেষ করে মুনিয়াকে বলে বের হলো। এটাও বলে গেল তার ফিরতে রাত হবে, দরজা আটকে ঘুমোতে। এসে ডুপ্লিকেট চাবি দিয়ে ঢুকবে। মুনিয়া মাথা নেড়ে সম্মতি দিল। রুদ্র মিষ্টি হেসে বেরিয়ে গেল। রুদ্রের যাওয়ার পানে তাকিয়ে হেসে দিল মুনিয়া। লোকটা আর যাই হোক মারাত্মক কিউট আছে, নিজের ভাবনায় নিজে অবাক হলো। ছি, কি সব ভাবছে, পরক্ষণে হেসে ফেললো। সে কি সত্যি সত্যি এই দাম্ভিক রুদ্র নামের মানুষটার মায়ায় পড়লো? কিন্তু তার যে আর বিশ্বাস হয় না কাউকে। তবে সবাই তো আর এক না, রুদ্র ভালো। নিজের মাথায় নিজে একটা চাটি মারলো মুনিয়া। বেশি জোরে মেরেছে বিদায় ব্যথা পেল। মাথা চুলকে নিজের রুমে গিয়ে দরজা দিল। কেমন খুশি খুশি লাগছে, সাথে লজ্জাও। 2 হাত দিয়ে মুখ ঢেকে মুচকি মুচকি হাসছে মুনিয়া। ইস কি লজ্জা! রুদ্রকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেল টেরই পেল না। রুদ্র ফিরল রাত 11টায়। মদ খেয়ে বুধ হয়ে ফিরেছে সে। মুনিয়া এখনো ঘুমিয়ে। রুদ্র এসে মুনিয়ার দরজার সামনে গিয়ে টোকা দিচ্ছে। মুনিয়া এপাশ ওপাশ নেড়ে আবার ঘুমিয়ে পড়েছে। রুদ্র এবার জোরে জোরে থাপ্পড় দিচ্ছে দরজায়। মুনিয়া আর মোড়া ভেঙে উঠে দরজা খুলতে রুদ্র হুড়মুড় করে ভেতরে ঢুকলো। মুনিয়ার ঘুম চট করে নাই হয়ে গেল। রুদ্র মদ খেয়ে ফিরেছে দেখে মুনিয়ার মেজাজ খারাপ হয়ে গেল। মুনিয়া আসার পর রুদ্র মদ খাওয়া কমিয়ে দিয়েছিল। রাত করে বাসায় ফিরতো বিদায় মুনিয়ার চোখেও পড়তো না। মুনিয়া কিছু বলতে যাবে তার আগে রুদ্র হাত দিয়ে ইশারা করে চুপ করতে বলল। মুনিয়া শুধু দেখে যাচ্ছে রুদ্রের কাছে। এমনিতেই মদ খেয়েছে দেখে রাগে শরীর জ্বলছে তার। রুদ্র মুনিয়ার হাত ধরে বারান্দায় নিয়ে গেল।
বিন ব্যাগের উপর মুনিয়াকে বসিয়ে নিজে মুনিয়ার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। রুদ্রের এমন কাজে মুনিয়া কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। রুদ্র আকাশবাণী চেয়ে আছে, হুট করে বলল, আমাকে বিয়ে করবে মুনিয়া? মুনিয়া ঝটকা খেল, শরীর কাঁপছে মৃদু গতিতে। রুদ্র হালকা হাসলো। মুনিয়া কোনো কথাই বলছে না। রুদ্রই বলতে লাগলো, তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন মেজাজ গরম হয়ে গিয়েছিল। জানো মুনিয়া, আমি একদমই মেয়েদের দেখতে পারি না। এমন না যে আগে থেকেই আমার মাকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু সেও বেইমানি করলো আমাদের সাথে। জানো মন, আমি আর আপু 1 বছরের ছোট বড়। আপু বড়, আমি ছোট। বাবা হঠাৎ করেই মারা গেলেন। বাবা মারা যাওয়ার 6 মাসের মাথায় মা আরেকজনের সাথে চলে গেলেন। আমার কথা, ফারিনের কথা একদমই ভাবলো না। তখন আমাদের কতই বা বয়স। সেই ছোট্ট বয়সে বুঝে গেলাম দুনিয়ার নিষ্ঠুরতা। নিজেদের জীবন বাঁচানোর লড়াইয়ে নেমে পড়লাম। পৃথিবীতে টিকে থাকতে হলে ক্ষমতা দরকার, ভালোদের কোনো মূল্য নেই। নাম লেখালাম গুন্ডাদের খাতায়। আমার ভয়ে সবাই কাঁপে। তবে আমি কিন্তু গ্র্যাজুয়েট। মুনিয়ার চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে। মায়েরা এত খারাপও হয় বুঝি? রুদ্র মুনিয়ার দিকে তাকালো, চোখের জল মুছে দিল, আর একটু গুটিসুটি হয়ে শুলো। মাথায় একটু হাত বুলিয়ে দিবে? মুনিয়া না চাইতেও হাত মাথায় দিল। রুদ্রের চুলে পিল কেটে দিচ্ছে। রুদ্র পরম শান্তিতে চোখ বুঝল। 2 বছর আগে আমার জীবনে আসে কেয়া। মেয়েটা ম্যাজিকের মতো এসেছিল জীবনে। কিভাবে যে ওর প্রেমে পড়েছিলাম জানি না। কেয়াও আমাকে ভালোবাসতো খুব। দুজনের ভালোবাসায় মাখামাখি। তবে আমি কখনো ওর হাতটা অবধি ধরিনি। ওর জন্য নিজেকে অনেক বদলে ফেলেছিলাম। এই যে এখন মদ খাই শুধুমাত্র ওর জন্যই। কেয়াও ধোকা দিল আমাকে। বড়লোক ছেলে দেখে বাবা মায়ের কথা মতো বিয়ে করে নিল। আমার কথা ভাবলোও না। আমি ওর পা পর্যন্ত ধরেছিলাম, আমাকে ছেড়ে না যেতে অনুরোধ করেছিলাম। ও শোনেনি। লাস্টে আমাকে কি বলেছিল জানো? আমি নাকি ওর থেকে অনেক ভালো মেয়ে পাবো। তবে হ্যাঁ, পেয়ে গেছি আমি। আমি তোমাকে ভালোবাসি মুনিয়া, খুব ভালোবাসি। তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না, তাহলে মেয়ে মানুষের উপর থেকে চিরতরে বিশ্বাস শেষ হয়ে যাবে আমার। মুনিয়া হা হয়ে গেছে। একটা মানুষের এত কষ্ট, চোখে জল বাঁধ মানছে না। রুদ্র হাসলো ওকে কাঁদতে দেখে। তোমার শুনেই কষ্ট হচ্ছে? তাহলে আমার কি অবস্থা হয়েছিল ভাবো। কেঁদো না তুমি, আমি আছি তো, তোমাকে অনেক ভালোবাসবো, অনেক অনেক ভালোবাসবো। নিজের মনে বিড়বিড় করতে করতে ঘুমিয়ে গেছে রুদ্র। মুনিয়ার অস্থির অস্থির লাগছে। সকালে হয়তো রুদ্রের কিছুই মনে থাকবে না, ভুলে যাবে সব। মুনিয়া রুদ্রের মুখ পানে তাকালো। চাঁদের আলো মুখে পড়েছে রুদ্রের। বিধাতা বুঝি সব সৌন্দর্য দিয়ে বানিয়েছে তাকে। মুনিয়ার হিংসে লাগলো। ছেলেদের এত সুন্দর হতে আছে বুঝি? রুদ্রের থেকে মুনিয়া ফর্সা, তবু বুঝি রুদ্রই বেশি সুন্দর। রুদ্র একটু নড়ে মুনিয়াকে ঝাপটে ধরলো। মুনিয়ার নরম পেটে মুখ গুজল। মুনিয়া কেঁপে উঠল। রুদ্রকে সরাতে গিয়ে আরো জোরালো ভাবে হাতের বাঁধন শক্ত করল রুদ্র। সকালের মিষ্টি রোদে ঘুম ভাঙলো রুদ্রের। চোখ মেলে নিজেকে মুনিয়ার কোলে থেকে ভ্যাবাচাকা খেয়ে গেল। লাফ দিয়ে উঠে বসলো। মুনিয়া ডালে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। কিছু চুল মুখে এসে পড়েছে। রুদ্র মুগ্ধ নয়নে কিছুক্ষণ তাকিয়ে রইল। রাতের কথা মনে করার চেষ্টা করলো, মনেও হলো। মাথা চুলকে মুনিয়াকে বাজাগোলা করে বিছানায় শুয়ে দিল। নরম বিছানা পেয়ে ছোট্ট বিড়াল ছানার মতো গভীর ঘুমে তলিয়ে গেল মুনিয়া। মুনিয়ার কাণ্ড দেখে হাসলো রুদ্র। নিচু হয়ে কপালে ঠোঁট ছোঁয়ালো। আজকের সকালটা সুন্দর, মারাত্মক সুন্দর। ফারিন এলো একটু বেলা করে। এসে দেখে মুনিয়া রুদ্র দুজনেই ঘুমোচ্ছে। ফারিন অবাক হলো, এত বেলা করে তো রুদ্র ঘুমায় না। শরীর খারাপ হয়েছে কিনা দেখতে ভাইয়ের রুমে গেল। কপালে হাত দিয়ে তাপমাত্রা চেক করলো। আলতো করে ডেকে তুললো। রুদ্র উঠে ফারিনকে দেখে এক গাল হাসলো। ফারিন মুগ্ধ হয়ে ভাইয়ের হাসি দেখলো। টিটকারি দিয়ে জিজ্ঞেস করলো, কি ভাই, এত বেলা অব্দি ঘুমাচ্ছ? কাহিনী কি? আবার বিয়ে ছেড়ে বাসর করলে নাকি? রুদ্র ফারিনের মাথায় গাড্ডা মেরে বলল, বেশি পাকনামো তাই না ফাজিল মেয়ে? যাও রান্না করো, ক্ষুধা লাগছে। ফারিন হেসে রান্না করতে গেল। যাওয়ার আগে মুনিয়াকেও ডেকে তুললো। এত বেলা হয়ে গেছে দেখে ধরফড়িয়ে উঠলো মুনিয়া। চারপাশে চোখ বুলিয়ে রুদ্রকে খুঁজতে লাগলো। রুদ্র দরজার কাছেই দাঁড়িয়েছিল। মুনিয়া খোঁজাখুঁজি দেখে বলল, আমাকে খুঁজছেন ম্যাম? আমি এখানে, এই যে এদিকে তাকিয়ে দেখুন। আকস্মিক রুদ্রের গলায় লাফিয়ে উঠল মুনিয়া। মুনিয়াকে ভয় পেতে দেখে জোরে সোরে হাসলো রুদ্র। মুনিয়া লজ্জা পেল ভীষণ। দৌড়ে ওয়াশরুমে ঢুকলো। রুদ্রের হাসি আরো জোরালো হলো। মুনিয়া আপন মনে বকতে লাগলো রুদ্রকে। শালা বজ্জা দানাকন্ডা হাতি, সব সময় আমাকে লজ্জা দেওয়া, তাই না? আমিও শোধ তুলবো। বিয়েই করবো না, তখন দেখবো কি করো বাছা ধন। মুনিয়া আসতেই সকলে খেতে বসলো। খাওয়ার মাঝে রুদ্র জানালো তার আজ ইন্টারভিউ আছে। ফারিন মুনিয়া খাওয়া রেখে হা করে চেয়ে রইল। রুদ্র ওদের দিকে তাকিয়ে মুচকি হেসে চোখ টিপল। ফারিন শব্দ করে হেসে দিল।
মুনিয়া বেচারি আবারও লজ্জা পেল। খাওয়া শেষ করে ওদের বিদায় দিয়ে রুদ্র চলে গেল। ফারিন সবকিছু গুছিয়ে মুনিয়াকে নিয়ে ওর রুমে এসে বসলো। কথায় কথায় ফারিন বলল, আমার ভাইটা তোমাকে খুব ভালোবাসে মুনিয়া। ছোটবেলা থেকেই অনেক কষ্ট পেয়েছে ও। আমাদের জন্মদাত্রী মা যখন ছেড়ে চলে যায় ও অনেক কেঁদেছিল। ছোট ছিল তো, সব সময় মা মা করতো। এক হাতে আগিয়ে রেখেছি ওকে। আমার আদরের ভাই, সেই থেকে মেয়েদের তেমন একটা ভালো চোখে দেখে না। এমন নয় যে অসম্মান করে, তবে ও মনে করতো সবাই বুঝি মায়ের মতো। তোমার জন্য আমার ভাই আবার হাসতে শিখেছে। তোমাকে কি বলে ধন্যবাদ দিব জানা নেই। কাল যখন বলল ও তোমাকে বিয়ে করতে চায়, বিশ্বাস করো আমি এত খুশি হয়েছিলাম যে কি বলবো আর। আমি ওকে বলি, চাকরি না করলে বিয়ে দিব না। তোর মতো গুন্ডার হাতে কি আমার বোন দিব? কখনোই না। সেই দেখো আজই চাকরি খুঁজতে চলে গেছে। এটাও জানি ওর চাকরি হয়ে যাবে, বিকালেই দেখবা মিষ্টি নিয়ে হাজির। আমি এইটুকু বুঝেছি, ও তোমাকে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, হয়তো প্রকাশ করতে পারে না, তবে খুব ভালোবাসে। রুদ্র তোমাকে নিশ্চয়ই বলেছে বিয়ের কথা। একটু নির্লজ্জ কি না? তুমি হয়তো লজ্জা বা ভয়ে কোনো উত্তর দাওনি। আমি বলছি এখন, তুমি কি আমার ভাইটাকে বিয়ে করবে মুন? আমার ভাই তোমাকে অনেক সুখে রাখবে। নিজের ভাই বলে বলছি না, ওর মতো মানুষ হয় না। শুধু একটু রাগ বেশি, কিন্তু মনটা অনেক নরম। মুনিয়া মাথা নিচু করে শুনছিল ফারিনের কথা। কি করবে না করবে সিদ্ধান্তহীনতায় ভুগছে। ফারিন অনেক সময় উত্তরের অপেক্ষা করলো, হয়তো মুনিয়ার মন বুঝলো। ঠিক আছে, তুমি সময় নাও, ভাবো। তোমার মতই হচ্ছে আসল। তুমি যেই সিদ্ধান্ত নেবে আমি সেটাকেই সম্মান জানাবো। আমি সব সময় তোমার পাশে আছি। মুনিয়া ফারিনের দিকে তাকালো। ফারিন ইশারায় আশ্বাস দিল। অনেকটা সময় পার হয়েছে বিদায় উঠে দাঁড়ালো। স্বামীর কাছে ফোন দিবে বলে রুম থেকে বের হতে উদ্যত হলো। তখনই মুনিয়া মুখ খুলল। আমি তাকে বিয়ে করতে রাজি আপু। এই পৃথিবীতে আমার থেকেও কেউ নেই। এই মানুষটা এতদিন আমাকে আগলে রেখেছে। আমি একা একটা মেয়ে তার বাসায়, তারই সাথে, তবুও কখনো কোনো সুযোগ খুঁজেনি। এই মানুষটাকে আমি কিভাবে ফিরিয়ে দেব? তার সব থেকে বড় কথা হলো, আমিও আপনার গুন্ডা ভাইটাকে ভালোবেসে ফেলেছি। ফারিন হা করে তাকিয়ে রইল। পরক্ষণে হেসে ঝাপটে ধরল মুনিয়াকে, কপালে চুমু খেলো। আমি জানতাম তুমি না বলতে পারবে না। কালই তোমাদের বিয়ে দিব, আর দেরি নয়। আমি রুদ্রকে কল করে বলে দিচ্ছি কি কি আনতে হবে। আমি অনেক খুশি, অনেক। ব্যস্ত পায়ে বেরিয়ে গেল ফারিন। তার যে কি খুশি লাগছে। রুদ্রকে কল করলো, কিন্তু ধরলো না। বুঝলো হয়তো কাজে আছে। দুবার কল করেও যখন পাওয়া গেল না, তখন টেক্সট করলো। মেসেজ দেখে কি রিয়াকশন করবে তা ভেবেই হেসে দিল ফারিন। এদিকে মুনিয়া লজ্জায় মরি মরি অবস্থা। ইস, এত সুখ কেন? জীবনে এত রং। আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া জানালো। ঘরোয়াভাবেই শেষ হলো রুদ্র আর মুনিয়ার বিয়ে। রুদ্র যখন ফারিনের মেসেজ দেখেছিল, এত আনন্দ হয়েছিল, এমন আনন্দ বুঝি কখনো হয়নি। তার উপর চাকরিটাও কনফার্ম। হায়দারকে ফোন করে আসতে বলল। দুজনে হাত ভর্তি জিনিস নিয়ে বাসায় ফিরল। মুনিয়া লজ্জায় আর সামনেই যায়নি। রুদ্র অবশ্য রাগ করেছিল ভীষণ। কই, তার তো লজ্জা হচ্ছে না, তাহলে মুনিয়ার কেন হবে? বধূ বেশি বসে আছে মুনিয়া, লাল বেনারসি পরে হালকা সাজ। এতেই সৌন্দর্য বুঝি বেয়ে বেয়ে পড়ছে। আগের থেকে বেশ সুন্দর হয়েছে মুনিয়া। মাথায় ঘোমটা টেনে খাটের মাঝ বরাবর বসে আছে। আছে রুদ্রের রুমে। ভাবতেই লজ্জায় শেষ হয়ে যাচ্ছে মুনিয়া। রুদ্র এলো কিছুক্ষণ পর। দরজায় আগিয়ে মুনিয়ার দিকে এক পা করে আগাচ্ছে। রুদ্রের হাঁটার ছন্দে মুনিয়া কেঁপে কেঁপে উঠছে বারবার। রুদ্র এসে মুনিয়ার পাশে বসলো, আলতো হাতে ঘোমটা তুলল। মুনিয়া মাথা নিচু করে বসেছে, মৃদু কাঁপছে সে। রুদ্র মুনিয়ার চিবুকে হাত দিয়ে মাথা তুলল। মুনিয়া চোখ খিচে বন্ধ করে রেখেছে। রুদ্র একটু হাসলো। মাশাআল্লাহ আমার বউ। মুনিয়া চোখ খুলে তাকালো। শুভ্র পাঞ্জাবিতে দারুণ লাগছে লোকটাকে। কিছু সময় অপলক চেয়ে রইল দুজনের দিকে। চোখে তৃপ্তি যেন মিটছেই না। গলায় কেশে রুদ্র বলল, এভাবে থাকবে আর কতক্ষণ? আমাকে সারা জীবন দেখতে পাবে। এখন যাও, গায়ের এসব খুলে নর্মাল শাড়ি পরে এসো আর উজু করে এসো। আমাদের জীবনের নতুন ধাপ। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুরু করতে চাই আমার শেহজাদি। রুদ্রের কথায় লজ্জা পেল মুনিয়া। বাধ্যের মতো উঠে গেল ওয়াশরুমে। শাড়ি বদলে উজু করে দুজনে নামাজ পড়ে নিল। মুনিয়ার ঘুম পাচ্ছে অনেক।
তবুও স্বামী নামক মানুষটার চাওয়া পাওয়ার জন্য নিজের ঘুমকে প্রশ্রয় দিচ্ছে না। ভয় লাগছে তার খুব, যদি রুদ্র সত্যি সত্যি অধিকার চায়। কিন্তু মুনিয়া তো এখনো এসবের জন্য তৈরি না। রুদ্রকে জোর করবে? কিসব হাবিজাবি ভাবনার মধ্যে রুদ্র বলল, মুনিয়া শুয়ে পড়ো, অনেক ক্লান্ত লাগছে তোমাকে, ঘুমাও। মুনিয়া অবাক চোখে চেয়ে রইল। আমি জানি তুমি কি ভাবছো, তবে আমি অতটাও খারাপ নই। তোমার ইচ্ছের বিরুদ্ধে কখনোই যাব না। যেদিন তুমি ভালোবেসে কাছে টানবে সেদিনই দেখাবো এই রুদ্রের নতুন রূপের ভালোবাসা। তবে হ্যাঁ, তোমাকে কিন্তু আমার বুকেই ঘুমাতে হবে, এটার জন্য নো ছাড়াছাড়ি। মুনিয়া কৃতজ্ঞতার চোখে তাকালো। রুদ্রের শেষ কথায় লজ্জাও পেল, তবে ভালো লাগছে খুব। কেটে গেছে আরো 3 মাস। এই 3 মাসে কখনো রুদ্র তার অধিকার ফলায়নি। মুনিয়ার ইদানিং বেশ খারাপ লাগে। রুদ্রের উপর ভীষণ রাগ হয়। সে তার বিয়ে করা বউ আর রুদ্র মুনিয়ার বলার জন্য অপেক্ষা করছে। মেয়েদের কি লজ্জা হয় না? সব কথা কি মুখে বলা যায়? ভাল লাগে না। রুদ্র বুঝে, তবুও মুনিয়ার মুখ থেকে আগে ভালোবাসার কথাটা শুনতে চায়। মুনিয়া রুদ্রের সাথে রাগ করে আছে আজ 2 দিন। রাগের কারণ হলো বিয়ের এত দিন হয়ে গেল কিন্তু তারা হানিমুনে গেল না। মন, এই মন, কই তুমি? এদিকে এসো তো, তাড়াতাড়ি এসো। মুনিয়ার রুমে বসে বসে উপন্যাস পড়ছিল। অসময়ে রুদ্রের ডাক শুনে তাড়াতাড়ি বাইরে এলো। রুদ্রকে অনেক ক্লান্ত লাগছে। মুনিয়া দৌড়ে পানি এনে দিল। রুদ্র পানি খেয়ে মুনিয়ার আঁচল দিয়ে মুখ মুছল। মুনিয়া মুখ ঘুরিয়ে নিল, সে তো রাগ করেছে। রুদ্র ঠোঁট টিপে হাসলো। বুঝলে মন, আমি ভাবছি কয়েকদিনের জন্য কক্সবাজার যাব, ছুটিও নিয়েছি। তো তুমি তো যাবে না, কি আর করার, আমি একাই যাব। ওখানে যদি বউয়ের বদলে আরেক বউ পাই, ব্যাপারটা কি মজা বলো। কক্সবাজারের কথা শুনে মুনিয়ার খুশিতে চোখ চিকচিক করছিল, কিন্তু আরেক বউয়ের কথা শুনে রাগে দিল এক খুশি। খুব শখ না আরেক বউয়ের? একদম মেরে ফেলবো বলে দিলাম। রুদ্র আহম্মক হয়ে গেল। সে তো মজা করে বলেছিল। মুনিয়া সিরিয়াস ভাববে বুঝেনি সে। ইস, বউটা তার কেটে কেটে অস্থির। মন শোনা, আমি তো মজা করছি। আমার এত সুন্দর কিউট একটা বউ থাকতে কি আর কাউকে লাগে? আমার বউই তো একাই 100। মুনিয়া তবুও নাক টানছে বারবার। রুদ্র অনেক কষ্টে সামলালো। এই এক মেয়ে মানুষ, আল্লাহ। এই, আমরা কি সত্যি কক্সবাজার যাচ্ছি? কবে, কখন যাচ্ছি বলো না, বলো বলো। জি ম্যাম, আমরা কক্সবাজার যাচ্ছি, আর আজ বিকালেই যাচ্ছি। খুশিতে মুনিয়া লাফিয়ে উঠলো। রুদ্রকে টুপ করে একটা চুমু খেয়ে দৌড় লাগালো জামা কাপড় গোছাতে। রুদ্র গালে হাত দিয়ে অবাক হয়ে আছে। আহা, মনের মধ্যে গিটার বাজছে। বাহ, ঘুরতে নেওয়ার কথা শুনে চুমু। রুদ্রের মনে একটা জিনিসই ঘুরছে। দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো দাগই ভালো। ঘুরতে যদি রোমান্স হয় তাহলে ঘুরতে নিয়ে যাওয়াই যায়। পরদিন সকালে ওরা কক্সবাজার এসে পৌঁছালো। মুনিয়া সারাটা পথ জ্বালাতে জ্বালাতে এসেছে রুদ্রকে। গাড়ি থেকে নেমে মুনিয়া জোরে শ্বাস নিল। রুদ্র গাড়ি ঠিক করে মুনিয়াকে নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিল। 20 মিনিট পরে ওরা হোটেলে পৌঁছালো। গাড়ি ভাড়া দিতে যাবে তখনই রুদ্রের ফোনে ফারিনের কল এলো। রুদ্র মুনিয়ার হাতে টাকা দিয়ে বলল ড্রাইভারকে দিতে। মুনিয়া টাকা নিয়ে ড্রাইভারকে দিতে গিয়ে থেমে গেল। হাতে পায়ে কাঁপন ধরল। ড্রাইভার আর কেউ নয়, স্বয়ং রবিন। রবিন টাকা নিতে গিয়ে টাস্কি খেলো। এ কাকে দেখছে? মুনিয়া? এটা কোন মুনিয়া? আগের চেয়ে একটু মোটা হয়েছে। শাড়ি পরে তো মুনিয়াকে দেখে লালসা কাজ করলো রবিনের। টাকা নেওয়ার ওছিলায় নোংরা ভাবে হাত ছুঁয়ে দিল। মুনিয়ার ঘৃণায় গা ঘিনঘিন করে উঠল। ঝাটকা মেরে হাত সরিয়ে নিল। রুদ্র কথা শেষ করে মুনিয়ার কাছে আসতে দেখে মুনিয়া কাঁদছে। মন, কি হয়েছে তোমার? মন, এই মন, ঠিক আছো তুমি? হ্যাঁ ঠিক আছে, চলো। রুদ্রের খটকা লাগলো, তবুও কিছু বললো না। মুনিয়াকে নিয়ে হোটেলে উঠে গেল। নিজেদের জন্য রুম বুক করে মুনিয়াকে নিয়ে রুমে গেল। মুনিয়াকে ফ্রেশ হতে বলে রুদ্র খাবার অর্ডার করতে গেল। মুনিয়া এখনো থম মেরে বসে আছে। আবার রবিন? উফ, রবিনের জন্য কি একটু শান্তি পাবে না ও? রুদ্রের কথা মাথায় আসতেই রবিনের চিন্তা ছেড়ে ফেললো। লাগেজ থেকে শাড়ি বের করে ফ্রেশ হয়ে নিল। দুজনে খেয়ে ঘুম দিল একটা। বিকেলে উঠে ফ্রেশ হয়ে ঘুরতে বের হলো। এদিকে রবিন ওদের ফলো করেই যাচ্ছে। মুনিয়ার সাথে রুদ্রকে দেখে কি একটা ভাবলো। পরক্ষণে লালসায় ভাবনায় ভাটা পড়লো। ঘোরাঘুরি করে হোটেলে ফিরতে আবার রবিনের সাথে দেখা হয়ে গেল মুনিয়ার। মুনিয়া রুদ্রের হাত শক্ত করে ধরে ফেলল। মুনিয়া ভয় পাচ্ছে। মুনিয়ার ভয় পাওয়া দেখে ওর চোখ অনুসরণ করে সামনে তাকালো। একটু দূরে একটা ছেলেকে দেখতে পেল। রুদ্রের তাকানো দেখে জায়গা ত্যাগ করলো। রুদ্রের বিচক্ষণ মস্তিষ্ক চট করে কিছু একটা ভেবে ফেললো। মুনিয়াকে নিয়ে রুমে ফেরলো। সারাটা রাত মুনিয়া ছটফটিয়ে কাটালো। আজ আর রুদ্রের বাহুডোরে আবদ্ধ হলো না। রুদ্রের বুকে মাথাও রাখলো না। অন্য পাশ হয়ে শুয়ে থাকলো। রুদ্র পুরো ব্যাপারটা দেখলো কিন্তু কিছু বললো না। ও চাই মুনিয়া বলুক ওকে। পরদিন কোথাও গেল না ওরা। মূলত মুনিয়া যেতে চাইলো না।
সন্ধ্যায় দুজনে নাস্তা করতে বের হলো। মুনিয়াকে বসে রুদ্র নাস্তা আনতে গেল। তখনই একটা বাচ্চা ছেলে এসে মুনিয়ার হাতে একটা কাগজ ধরিয়ে দিল। মুনিয়া কাগজ খুলে লেখা পড়তে ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। রুদ্রকে আসতে দিকে কাগজটা শাড়ির আঁচলের তলায় লুকালো। রুদ্র দেখলো মুনিয়া কিছু একটা লুকাচ্ছে। মুনিয়া, কি হয়েছে তোমার? তুমি কি কিছু লুকাচ্ছ আমার থেকে? দেখো মুনিয়া, কোনো সমস্যা হলে আমাকে বলো, আমি দেখছি। আমি তোমাকে বিশ্বাস করি, তুমি যা বলবে তাই সই, কিন্তু প্লিজ কিছু লুকিও না। কিছু হয়নি আমার, তুমি এত চিন্তা করো না। আজকের পর থেকে আর কেউ আমাদের মাঝে আসবে না রুদ্র। আগে নিজের সবটা সামলে নেই, তারপর তোমাকে বলবো। আমাদের মাঝে আর বিন্দু পরিমাণ দূরত্ব রাখতে দিব না আমি। নাস্তা করে উঠতেই মুনিয়ার আঁচলের তলা থেকে কাগজটা পড়ে গেল। মুনিয়ার সেদিকে কোনো খেয়ালই নেই, কিন্তু রুদ্রের চোখ এড়ায়নি। মুনিয়াকে আগে যেতে বলে কাগজটা হাতে তুললো। আজ রাত 11টায় বিচে আমার সাথে দেখা করবে। আমি অপেক্ষা করব। না আসলে আমাদের আগের সব ছবি ভাইরাল করে দিব। ইতি, রবিন। লেখাটা পড়তেই রুদ্রের মুখ গম্ভীর হয়ে গেল। রাগে মুখ লাল হয়ে এলো। কাউকে একটা ফোন দিয়ে কিছু বলল, তারপর ডেভিল মার্কা হাসি দিয়ে রুমে গেল। কেন ডাকছো আমায়? তাড়াতাড়ি বলো। রুদ্র ঘুমোতেই মুনিয়া এসেছে। আজ সব হিসেব নিকেশ শেষ করে তবেই যাবে। মুনিয়া, আই এম ভেরি ভেরি সরি। আমার ভুল হয়ে গেছে। প্লিজ ফিরে এসো, প্লিজ ফিরে এসো। আমাকে ক্ষমা করে দাও। কথা দিচ্ছি আর কখনো এমনটা হবে না। তুমি ছাড়া আমি ভালো নেই, একটুও ভালো নেই। তোমাকে কষ্ট দিয়ে আমি বুঝতে পেরেছি কত বড় পাপ আমি করেছি। হাত ছাড়ো, ছাড়ো বলছি হাত। রবিন তাও ছাড়লো না, বরং আরো শক্ত করে ধরলো। দূর থেকে সবটাই দেখছে রুদ্র। ও দেখতে চেয়েছিল মুনিয়া কি করে, তাই ঘুমের ভান ধরেছিল। মুনিয়া আসতেই পিছু পিছু এলো। মুনিয়া ঠাস করে এক থাপ্পড় বসালো রবিনের গালে। রবিন অবাক হয়ে চেয়ে রইল। তোর সাহস কি করে হলো আমার হাত ধরার? আর তোর মতো জানোয়ারের কাছে ফিরে যাব আমি? তুই ভাবলি কি করে? তুই যা করেছিস তারপর আবার তোর কাছে ফিরবো? তোর নাম শুনলেই আমার ঘৃণা হয়। কোন কপালে তোকে ভালোবেসেছিলাম আল্লাহ জানে। তোর জন্য সব হারিয়েছি আমি। এমনিতেই থাপ্পড় মেরেছে, তার উপর তৈতকারি করছে দেখে রবিনের গা জ্বলে উঠলো। রাগ সংযত করতে পারলো না। তা এখন কেন পারবি? নতুন মাল পেয়েছিস তো, নতুন নাগর জুটিয়েছিস। আসলেই তো একটা রাস্তার মেয়ে, তা কত দেয় তোকে? আমি তার চেয়ে বেশি দিব। মুনিয়ার ঘৃণায় গা জ্বলে উঠলো। ওদিকে রুদ্রের রেগে ভয়ঙ্কর অবস্থা। ও আগাতে যাবে তার আগে আরেকটা থাপ্পড় পড়লো রবিনের গালে। থেমে গেল রুদ্র। তোর চিন্তা শক্তিই নিচু। যার সম্পর্কে এইসব বললি সে আমার বিয়ে করা বৈধ স্বামী। সে তোর মতো জানোয়ার না। ওর সম্পর্কে আর একটা কথা বলবি তো খুন করে ফেলবো। আমার ভালোবাসা নিয়ে বাজে কথা বলার সাহস দেখাতে আসবি না, জানে মেরে দেবো। মুনিয়া আর দাঁড়ালো না, চলে আসলো রুমে। রুদ্রের কেমন খুশি খুশি লাগছে। মুনিয়া তাকে ভালোবাসে। আহা, এর থেকে শান্তি আর কি আছে? রবিনের কথা মাথায় আসতে রাগ উঠে গেল। সামনে এগিয়ে গেল আর উড়ো ধুরো মেরে তবে শান্ত হলো। মুনিয়া রুমে এসে দেখে রুদ্র নেই। হাসলো মনে মনে। রুদ্রের পছন্দের শাড়ি পরে সাজালো নিজের মতো করে। আয়নার দিকে তাকিয়ে মুচকে হাসলো। রুদ্র তখনই এলো। মুনিয়াকে এই সাজে দেখে তাকিয়ে রইল। মুনিয়া রুদ্রের সামনে গিয়ে দাঁড়ালো। কোথায় গিয়েছিলাম জিজ্ঞেস করবে না? না, তোমাকে বিশ্বাস করি আমি। আচ্ছা, তবুও পিছু নিয়েছিলে? রুদ্র থমথমে হয়ে গেল, মাথা চুলকে হাসলো। আমি কি এমনি এমনি গিয়েছিলাম নাকি? আমি তো তোমাকে পাহারা দিতে গিয়েছিলাম, আমার এত সুন্দর বউ। মুনিয়া রুদ্রের গলা জড়িয়ে ধরলো। রুদ্রের বুকে মাথা রেখে বলল, ভালোবাসি আমার ভাড়া করা বয়ফ্রেন্ড ওরফে আমার মিষ্টি স্বামী। আপনি কি আজ আমায় আপনার সর্বোচ্চ ভালোবাসা দেখাবেন? রুদ্র হাসলো। মুনিয়ার কপালে চুমু খেলো, পাজা কোলা করে নিয়ে বিছানায় শুয়ে দিল। আমার ভালোবাসা সহ্য করতে পারবেন তো মহারানী? মুনিয়া লজ্জায় মাথা নিচু করে নিল। একে অপরের এতদিনের অপেক্ষার অবসান ঘটলো অবশেষে। দুটি দেহের মিলন ঘটলো। ভালোবাসায় রঙিন হলো সবকিছু। নিঃশ্বাস প্রশ্বাস একত্রে মিলিত হলো। নতুন ভালোবাসার নতুন অধ্যায় শুরু হলো। সেই সাথে রুদ্র মুনিয়ার জীবনে আরেক নতুন ধাপ উন্মোচিত হলো। এত সুখে মুনিয়ার মরে যেতে ইচ্ছে হচ্ছে। ভালোবাসা এক একজনের কাছে এক এক রকম, তবে ভালোবাসা সুন্দর, ভয়ঙ্কর রকমের সুন্দর, যদি মানুষ দুটো সঠিক হয়।